জামিল ভাই। আহমেদ জামিল ভাই রিসার্চ অফিসার হিসেবে আইসিডিডিআরবি তে কাজ করছেন। ভাইয়া আমাদের সাথে জয়েন হয়েছেন, ভাইয়া আপনাকে অনেক ওয়েলকাম। এবং আমাদের সাথে রয়েছেন ডিইউআরএস মানে ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির প্রেসিডেন্ট ফাহিম হাসান মাহদি ভাইয়া। ভাইয়া আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এই পর্যায়ে আর দেরি না করে আমি যেহেতু 11:10 AM বেজে গেছে অলরেডি, আমি ফাহিম ভাইয়াকে রিকোয়েস্ট করব ভাইয়া যেন ওয়েলকাম স্পিচ দিয়ে আমাদের আজকের সেশনটি স্টার্ট করে দেন। ভাইয়া প্লিজ স্টার্ট। থ্যাংক ইউ। Assalamu alaikum everyone. Am I audible? Yes, you Okay. are ভাইয়া। Okay. First of all, সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম জানাচ্ছি আমাদের ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির আজকের এই সেশনটাতে। আমি কথা বলছিলাম ফাহিম, ডিওআরএস এর কারেন্ট প্রেসিডেন্ট, অ্যান্ড আই এম অলসো দ্য লিভিং প্রেসিডেন্ট বিকজ সেটাও একটু ইনফরমেশন দিয়ে রাখি। আমাদের এখানে ডিওআরএস এর মেম্বার্সরা অনেকে জয়েন করেছেন এবং আমাদের আজকের অনারেবল গেস্টরা বা ট্রেনাররাও জয়েন করেছেন। সো ওভারঅল আমরা ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, সুমাইয়া যেটা বললো সেরকমই আমরা দীর্ঘদিন ধরে এরকম কাজ করে থাকি, রিসার্চ রিলেটেড সেশনস, ট্রেনিংস অ্যান্ড বিভিন্ন প্রজেক্ট এবং রিসার্চ পেপার পাবলিকেশনের কাজগুলোতে গাইড করা। ওভারঅল ঢাকা ইউনিভার্সিটিতে একটা নেটওয়ার্ক গড়ে তোলার কাজটা ডিওআরএস দীর্ঘদিন ধরে সেই 2016 সাল থেকে করে আসছে এবং সেটারই একটা ব্যাটন হোল্ডার ছিলাম আমি এবং আমাদের এই কারেন্ট এক্সিকিউটিভ কমিটি, যেখানে সুমাইয়া বা অরিত্রী বা আরো কয়েকজন এক্সিকিউটিভকে আমি এখানে দেখতে পাচ্ছি, ইন্টার্নসরা, ভলান্টিয়ার্সরাও অ্যাক্টিভ আছে। সো আমাদের কমিটির পরের কমিটি ইনশাল্লাহ জানুয়ারির ফার্স্ট উইক থেকে নতুন কার্যক্রম শুরু করবে। তখন তাদের সাথে আবার আমরা আশা করছি যে আমাদের আইসিডিডিআরবি কিংবা আমাদের অন্যান্য যাদের সাথে কোলাবোরেশন আমরা করি সেগুলো কন্টিনিউ হবে। বাট যেহেতু this is like the last session we are arranging of our committee, so it's special and it's exclusive for us, and also এই জন্যই আমরা এটাকে মেমোরেবল করে রাখতে চাই। এবং আমি এক্সট্রিমলি হ্যাপি যে আমাদের আইসিডিডিআরবির সাথে এর আগেও আমরা বেশ কয়েকজন আমাদের ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনাই বা সিনিয়র আছেন, রাজশাহী ইউনিভার্সিটির অ্যালামনাই ছিলেন, তাদের সাথে আমরা প্রোগ্রামের আগে করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের যারা গেস্টরা আছেন তারাও ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনাই, আমাদেরই বড় ভাই বড় আপু, এখন তারা স্যার ম্যাম হয়ে গিয়েছেন। তো সব মিলিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য, বিকজ এটা মানুষ কেন করে এই কাজগুলা, এটা বেসিক্যালি তাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকেই, আর কিছু না। এই ধরনের সেশনগুলা অ্যারেঞ্জ করা বা এগুলো দিয়ে স্টুডেন্টদেরকে একটা হেল্প করা, একটা ছোট একটা গাইড করা। আজকের সেশনের মাধ্যমে যারা যারা উপস্থিত আছেন আশা করছি তারা পরবর্তী কোনো যোগাযোগের প্রয়োজন হলেও এই যে আইসিডিডিআরবির সাথে যে নেটওয়ার্কটা হয়ে গেল বা আমাদের সেশন হোস্ট যারা আছেন তাদের সাথে, ট্রেনারদের সাথে নেটওয়ার্কটা হয়ে গেল, সেটা কাজে লাগাতে পারবেন। অ্যান্ড ইনশাল্লাহ ডিওআরএস এর অলরেডি বেশ কয়েকজন সিনিয়র অ্যালামনাই তারা আইসিডিডিআরবিতে আছেন, আশা করছি আমাদের জেনারেশন থেকেও আরো আসবে এবং রিসার্চ রিলেটেড কাজগুলোতে ডিওআরএস আরো এগিয়ে যাবে, আমাদের বাংলাদেশের আরো এগিয়ে যাবে। সো সব মিলিয়ে এটাই বলার ছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সুমাইয়াকে স্পেশালি থ্যাঙ্কস যে পুরো অ্যারেঞ্জমেন্টটা, সেই মূলত অ্যারেঞ্জমেন্টের পুরো দায়িত্বটা, দায়ভারগুলো নিচ্ছে। সো তাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি অনুরোধ করব যে আমরা একটু গেস্টদের কাছ থেকেই তাদের সম্পর্কে শুনে তারপরে সেশনটা শুরু করি। সুমাইয়া প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি এ পর্যায়ে চলে যেতে চাচ্ছি আহমেদ জামিল ভাইয়ের কাছে। আসলে আমি একা একা সেশনটি আয়োজন করতে পারিনি, নেপথ্যে আহমেদ জামিল ভাইয়ের অনেক হেল্প ছিল আজকের এই সেশনটি আয়োজন করার ক্ষেত্রে। ভাইয়া আপনাকে অনুরোধ করছি, প্লিজ আপনি কিছু বলুন। আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, আপনাকে শোনা যাচ্ছে ক্লিয়ারলি। শুভ সকাল, আমি আহমেদ জামিল, রিসার্চ অফিসার হিসেবে আইসিডিডিআরবিতে আছি। আর আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে অ্যানথ্রোপোলজি, ঢাকা ইউনিভার্সিটি। আমার সাথে অবশ্য আরেকজন কলিগও আছেন, অত আছেনই, সাথে আরেকজন কলিগ আছেন, উনি হচ্ছেন জানাতি তাজরিন মোমো। উনিও হচ্ছেন আইসিডিডিআরবিতে আছেন রিসার্চ ট্রেনিং হিসেবে। তো মোমো আমার পরে হয়তো কথা বলবেন। তো
আইসিডিআরবি সম্পর্কে যদি আমি কিছু বলি, প্রথমত মানে একটা জিনিস আমি মানে এখানে এসে আর কি নিজেও আসলে আমার নলেজ গ্যাপ ছিল যে আইসিডিআরবি কে অনেকে ভাবে যে এটা একটা এনজিও কিংবা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, কিন্তু এটা আসলে পুরোপুরি সঠিক না। পুরোপুরি সঠিক না বলতে এটা আসলে অনেকাংশই সঠিক না। বেসিক্যালি আইসিডিআরবি হচ্ছে রিসার্চ অর্গানাইজেশন, এবং এখানে আসলে ওই এনজিওরা যেটা করে যে একটা ইমপ্লিমেন্টেশন কিংবা হচ্ছে কোনো একটা ফান্ডের উপর বেসিস করে একটা ডেভেলপমেন্ট করা, এই ধরনের কাজের চেয়ে আইসিডিআরবির প্রায়োরিটি হচ্ছে গিয়ে কোনো একটা গবেষণা করা। সেই গবেষণাগুলো আপনার এনভায়রনমেন্ট, তারপর ভাইরাস, তারপরে হচ্ছে ম্যাটার্নাল হেলথ, এইসব জিনিস নিয়ে হচ্ছে বেসিক্যালি গবেষণাগুলো হয়। এখানে প্রায় 5টা ডিভিশন আছে। এই ডিভিশন গুলো প্রতিটারই হচ্ছে আলাদা মোটিভ আছে, এবং মোটামুটি প্রায় গবেষণা সব ধরনের গবেষণা এখানে করা হয়। তো গবেষণা প্রতিষ্ঠান হিসেবে আইসিডিডিআরবিতে আপনার কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, মাইক্রোবায়োলজি, তারপরে হচ্ছে কি এনভায়রনমেন্টাল সায়েন্স, এই আরো অনেক সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে আইসিডিডিআরবিতে সবসময় ডাক্তার, তারপর ডেন্টিস্ট, এই সব ধরনের ব্যাকগ্রাউন্ডের মানুষই আসলে এখানে কোলাবোরেটিভ ওয়েতে কাজ করেন। এখানে আসলে আমরা যে কাজগুলো করি সেগুলোর প্রতিটাই হচ্ছে গিয়ে একাডেমিক ভাষায় আসলে এটাকে কি বলা আমি জানি না, বাট মানে প্রফেশনাল ভাষায় আমরা বলি সায়েন্টিফিক। সায়েন্টিফিক মানে হচ্ছে গিয়ে আমাকে যে আমি যে গবেষণাটা করতেছি সেটার কোয়ালিটি যাতে একেবারেই সায়েন্টিফিক ওয়েতে যাতে ভ্যালিড হয়, এখানে আসলে কোন রকম কোনো লুকাছুপি কিংবা হচ্ছে গিয়ে কোন রকম ডেটা মিসম্যানেজমেন্টের কোনো সুযোগ আসলে থাকে না। তো কোয়ালিটির দিক থেকে আইসিডিডিআরবি গবেষণা সবসময় 100% হচ্ছে গিয়ে ক্লারিটি মেনটেন করে, ক্লারিটি এবং কোয়ালিটি মেনটেন করে। তো মানে যেহেতু ডিউআরএস ও হচ্ছে গবেষণা নিয়েই কাজ করে, তো এই দুইটা প্রতিষ্ঠানের মধ্যে আমি মনে করি যে প্রচন্ড একটা কোলাবোরেটিভ কাজ করার জায়গা রয়েছে, এবং সেই চিন্তা থেকে আমি আসলে আমার ডিপার্টমেন্টের জুনিয়র হচ্ছে গিয়ে সুমাইয়া, ওনার সাথে যোগাযোগ করেছিলাম। তো ফাইনালি ডিউআরএস এর মাহাদি ভাই, ওনার সাথে আমাদের কথা হলো এবং ওনারাও আগ্রহ প্রকাশ করলেন, যা থেকে আসলে আজকের এই সেশনটা অ্যারেঞ্জ করা সম্ভব হয়েছে। তো আমি আশা করি যে ভবিষ্যতেও এরকম সেশন হবে, এবং আইসিডিডিআরবিতে যেহেতু অনেক ধরনের গবেষণা হচ্ছে, আপনারাও সেই গবেষণাগুলো করেন। তো আপনারা আশা করি যে আরো বিভিন্ন রকম গবেষণা সম্পর্কে গবেষণা নিয়ে আপনারা ট্রেনিং সেশনের আয়োজন করতে পারবেন, এবং অবশ্যই এখানে আপনারা যারা ডিউআরএস এ কাজ করছেন, আপনারা ইন ফিউচার যদি গবেষণা সেক্টরে আপনাদের ক্যারিয়ার করতে চান, তাহলে আইসিডিডিতে আপনাদের বড় একটা কাজের জায়গা হতে পারে। এবং সেক্ষেত্রে আমাদের তরফ থেকে যদি কোনো রকম কোনো সাপোর্ট বা কোনো রকম কোনো গাইডেন্সের দরকার হয়, সেটা অবশ্যই আমরা করতে পারবো আশা করি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখা যায় যে মানে এখন যে কোনো ধরনের চাকরির ক্ষেত্রে দেখা যায় যে মানে আগে থেকে যদি কিছু প্রায় আইডিয়া না থাকে, আপনি ধরুন রিসার্চে আপনি ক্যারিয়ার করতে চান, আপনার যদি রিসার্চ সম্পর্কে একেবারে আইডিয়া না থাকে, তাহলে আপনি যদিও বলা হয় যে মানে সার্কুলারে বলা হয় যে একেবারেই ফ্রেশ গ্রাজুয়েট হলেই হবে, কিন্তু তারপরও যদি রিসার্চে আইডিয়া না থাকে তাহলে আপনি হয়তো আসলে খুব একটা ভালো পারফর্ম করতে পারবেন না। সেক্ষেত্রে যে কোনো জায়গায় রিক্রুটমেন্ট করতেছে আপনার আসলে একটু পিছিয়ে পড়ার চান্স থাকে। তো আপনারা যারা রিসার্চ ডিউআরএস এ কাজ করছেন, আপনারা যেহেতু গবেষণা সম্পর্কে প্রায় আইডিয়া আপনাদের তৈরি হচ্ছে, তো আপনারা অবশ্যই যে কোনো এরকম গবেষণা প্রতিষ্ঠানে কাজ করার ক্ষেত্রে প্রায়োরিটি পাবেন। তো আশা করি এই ধরনের ভালো উদ্যোগ আরো কন্টিনিউ থাকবে, এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি মাহাদি ভাই এবং সুমাইয়াকে। আমি এখানে আমার স্পিচ শেষ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া মমো আপু যদি আমাদের সাথে কানেক্টেড হয়ে থাকে, আমরা চাইবো মমো আপুর সাথেও একটু কথা বলতে। মমো আপু আমাকে কি শুনতে পাচ্ছেন? ভাইয়া আমার আমি শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি আমাদের সাথে জয়েন করেছেন। আমার খুবই ভালো লাগছে আপনি আমাদের সাথে আজকে জয়েন করেছেন। আপু আপনি যদি কিছু বলতেন আমাদের শর্ট করে একটু। Thank you, Sumaya. Am I audible? Yes, আপু, you are audible. Thank you. Hello everyone. আমি জান্নাতুল তাজরিন মমো। আমি আইসিডিডিআরবিতে হেলথ সিস্টেম এন্ড পপুলেশন স্টাডিজ ডিভিশনে কাজ করছি রিসার্চ ট্রেনি হিসেবে প্রায় 3 বছর ধরে। জামিল ভাই তো অলরেডি আইসিডিডিআরবির কাজের জায়গাগুলো এবং আমাদের রিসার্চের বিষয়গুলো সম্পর্কে অলরেডি বিস্তারিত বলেছেন। আমি খুব বেশি দীর্ঘায়িত করব না। আশা করি আজকের সেশনটা যারা রিসার্চ
শিখতে চান এবং পাবলিক হেলথ বা ইনফ্যাক্ট ম্যানুস্ক্রিপ্ট রাইটিং এ আমাদের আজকের টপিক রিসার্চের সাথে যারা থাকতে চান তাদের জন্য হোপফুলি আজকের সেশনটা খুব ফ্রুটফুল হবে। এবং আপনারা যে অবজেক্টিভ নিয়ে এই সেশনে জয়েন করেছেন হোপফুলি আমরা চেষ্টা করব আপনাদের সেই অবজেক্টিভ যেন ফুলফিল হয়। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ মম আপু। এখন এই পর্যায়ে আমি আর দেরি না করে চলে যেতে চাচ্ছি আমাদের সেশনের মূল অংশে। আমি আমাদের সেশনের আজকে ট্রেনার অ্যান্ড স্পেশাল গেস্ট সৈয়দা নুরুন্নাহার আপাকে রিকোয়েস্ট করব, আপা আপনি যদি আজকে সেশনটা স্টার্ট করতেন এবং আপনি চাইলে যদি আমাদের পাওয়ার পয়েন্টে দিতে চান, স্লাইডস দিতে চান, তাহলে আপনি স্ক্রিন শেয়ার করলে আমরা ওটা করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর চাইলে আপনি নিজেও স্ক্রিন শেয়ার করে নিতে পারেন। আপা ইউ আর ওয়ার্মলি ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং আস। আচ্ছা আচ্ছা। আপা আপনার অডিওটা মিউট হয়ে গেছে। আচ্ছা, আমার স্লাইড গুলো কি দেখা যাচ্ছে? জি আপা, আপনার স্লাইডস গুলো দেখা যাচ্ছে ক্লিয়ারলি। ও ঠিক আছে, তো শুরু করছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমি আমার নাম হচ্ছে সৈয়দা নুরুন নাহার, অনেকে আমাকে নাহার বলে ডাকে। তো আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে 2011 সালে মাস্টার্স করে বের হয়েছি। আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছিল অ্যানথ্রোপোলজি। তো সেখান থেকে পাশ করে বের হওয়ার পরে আমি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে কিছু শর্ট কোর্স করেছি সোশ্যাল এপিডেমিওলজির উপরে। পরবর্তীতে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে ক্লাইমেট চেঞ্জ এন্ড পাবলিক হেলথের উপরে একটা শর্ট কোর্স করা হলো। তার পরবর্তীতে যেহেতু আমার কাজের ক্ষেত্র হচ্ছে আইসিডিডিআরবি এবং পাবলিক হেলথ, সেজন্য আমার এপিডেমিওলজি জানাটা খুব জরুরি। তো আমি একটা মাস্টার্স এর পাবলিক হেলথে একটা মাস্টার্স আমার রানিং, সেটা আমি করছি। তো 2011 সালের পরবর্তী থেকেই আমি মূলত আইসিডিডিআরবিতে জয়েন করি, এখান থেকে কাজ করাটা শুরু। তো এরপর থেকে প্রায় বলতে পারি প্রায় 10-12 বছর পরে আবার একটা মানে ঢাকা ইউনিভার্সিটির একটা গ্যাদারিং এ মানে আমার আসা হলো আজকে। তো সেজন্য আসলে ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটিকে অনেক ধন্যবাদ। এতদিন পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির কাছ থেকে যেগুলা শিখেছি আজকে কিছুটা হলেও সেই নলেজ গুলা শেয়ার করার একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। ফাহিমকে অনেক ধন্যবাদ, সুমাইয়াকে এই সেশনটা অর্গানাইজ করার জন্য অনেক ধন্যবাদ। এবং আমি আশা করি এখন থেকে আগামী 1 ঘন্টা যতটুকু আমি চেষ্টা করব আর কি কিছুটা বোঝানোর, যদি সেটা আমার যারা অডিয়েন্সরা আছে তারা যদি কিছুটা হলেও বুঝতে পারে, পরবর্তীতে যারা ইচ্ছা রাখে বা মনে করে যে রিসার্চে তাদের ক্যারিয়ারটা গড়বে, ইনশাল্লাহ সেটা তাদের জন্য কাজে আসবে। তো সেশনটা শুরু করার করে যাচ্ছি, আমি পুরোটা শেষ করব, বাট আপনারা যখন যখন যেখানে আপনাদের যেরকমই প্রশ্ন থাকুক না কেন, এখানে হেজিটেট করার কোনো কিছু নাই যে এই প্রশ্নটা করলে কি ঠিক হবে কিনা বা সাহিত্যিক করার কোনো কিছু নাই, আপনারা নোট করে রাখবেন। সেশনের শেষে এসে আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার। তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রেজাল। আমি জানি আমার এখানে যতগুলো অডিয়েন্স আছে, আমি একটু ইন্টারঅ্যাক্ট করি। হ্যাঁ, এটার জন্য দেখতে পাচ্ছিলাম। দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। তো আজকের যে টপিকটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রেজাল, বিষয়টা আমি দুভাবে বোঝানোর চেষ্টা করব, কেননা আমি জানি আমার যারা অডিয়েন্স তারা ম্যাক্সিমামই হচ্ছে সব মাস্টার্স এর বা অনার্স এর স্টুডেন্ট।
আমরা যখন আমাদের পড়াশোনার একটা শেষ প্রান্তে আসি তখন আমাদের কিন্তু একটা থিসিস করতে হয়, ঠিক আছে? থিসিসের পরে অনেকে মনে করে আমার এই থিসিসটাকে আমি পেপার হিসাবে পাবলিশ করব, অথবা অনেকে যারা মনে করে যে আমি আমার এই পড়াশোনার পরে এসে রিসার্চের কাজে যোগ দিব, তারাও চেষ্টা করে যে আমি একটা পেপার পাবলিকেশন করব। আবার যারা মনে করে যে আমরা বাহিরের দেশে পড়তে যাব, তাদেরও কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি থেকে একটা রিকোয়ারমেন্টস থাকে যে একটা ফার্স্ট অথর পেপার থাকতে হবে অথবা একটা ক অথর পেপার থাকতে হবে। তো পেপার পাবলিকেশনটা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন একটা পেপার যে আমি পাবলিশ করব, সেটা তো কারো না কারো কাছে রিভিউর জন্য যাবে। রিভিউয়ার যখন সেটা অ্যাকসেপ্ট করবে তাহলেই সেটা পাবলিশ হবে। আর যদি আরেকটু পিছনের দিকে আসি, আমরা মাস্টার্স লেভেলে যখন থিসিস করি, সেটাও তো আমাদের সুপারভাইজারের কাছে সেই জিনিসটা জমা দিতে হয়। তো সুপারভাইজারের কাছেও জিনিসটার একটা অ্যাকসেপ্টেন্স আনতে হবে। তো ক্রিটিক্যাল অ্যাপ্রেজাল মূলত সে জায়গায় কাজ করে, মানে হচ্ছে এটা একটা সিস্টেমেটিক প্রসেস যেখানে আমি আমার রিসার্চ পেপারকে বা আমি আমার থিসিস পেপারকে নিজেই চেক করব বিফোর সাবমিশন, যা আমার যে যে পয়েন্টগুলো থাকা উচিত সেই পয়েন্টগুলো কি আমি আমার পেপারে বা আমি আমার থিসিসে সুন্দর মতো প্রেজেন্ট করেছি কিনা। এখন এই ক্রিটিক্যাল অ্যাপ্রেজালটা অলরেডি আমি বলে ফেলছি, তারপর আবার বলি কেন ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে এমন অনেক পেপার আছে যেগুলো রিজেক্ট হয়, এমন প্রবলেমের জন্য রিজেক্ট হয় যেটা খুবই বেসিক, যেটা সহজে কিন্তু আমরা চাইলেই সেই প্রবলেমগুলোকে সলভ করতে পারি, কিন্তু আমরা জানি না বিধায় সেই জিনিসটাকে সেভাবে আমাদের থিসিসে বা পেপারে লিখতে পারি না। আবার যারা রিভিউয়ার থাকে বা যারা সুপারভাইজার থাকে, তারা খুব এক্সপেক্ট করে যে আমাদের যে পেপার গুলো আসবে বা থিসিস গুলো থাকবে সেগুলোতে যেন খুব ক্লিয়ারিটি থাকে এবং আমরা যে কাজটা করেছি সেটা যেন সেই জিনিসটাই সেখানে প্রেজেন্ট করা হয়। এবং প্রত্যেকটা পেপারে আমরা যেই ব্যাকগ্রাউন্ডে হই না কেন, যখন আমরা একটা পেপার লিখবো, আমরা একটা থিসিস লিখবো, তখন সেটার কিন্তু একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটা কিন্তু আমাদের ফলো করতে হয়। তো আমরা সেই জিনিসটাও ফলো করেছি কিনা এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এই আজকের প্রেজেন্টেশনে, আজকের সেশনে আমরা অ্যাজ এ অথর হিসেবে ক্রিটিক্যাল অ্যাপ্রেজাল করব, জিনিসটা শিখবো যে আমি আমার পেপারটাকে সাবমিশনের আগে কোন কোন ইন্ডিকেটর গুলা দেখতে হয় সেগুলা দেখে সাবমিট করেছি কিনা বা লিখছি কিনা। আচ্ছা, এখন এই ক্রিটিক্যাল অ্যাপ্রেজাল এটা মূলত 5টা পয়েন্টের দিকে খেয়াল করে। একটা হচ্ছে ক্লিয়ারিটি, যেটা আমি বললাম, আমি এমন কিছু লিখলাম, লেখার পরে আসলে লেখার সেন্টেন্সটা পড়ে আমি আসলে কোনো মিনিংই খুঁজে পেলাম না, এই জিনিসটা দেখে। প্রত্যেকটা রিসার্চে, প্রত্যেকটা থিসিসে একটা পার্ট থাকে হচ্ছে মেথোডোলজি, মানে আমার মেথড, আমি এই রিসার্চটা কোন মেথড অ্যাপ্লাই করে করেছি সেটাকে আমি ক্লিয়ারলি সেখানে বললাম কিনা। তারপরে হচ্ছে রেজাল্ট, যে জিনিসটা আমি পেলাম সেই রেজাল্টটাকে আমি ঠিকঠাক মতো উপস্থাপন করতে পেরেছি কিনা, নাকি আমি অবজেক্টিভে একটা কথা বলেছি, রেজাল্টে গিয়ে আরেকটা কথা বললাম। এবং এই অবজেক্টিভ থেকে রেজাল্ট পর্যন্ত ডেটা আমাকে যে কথাটা বলেছে সেটার উপর বেস করে কি আমি কনক্লুশনটা দাঁড় করিয়েছি, নাকি কনক্লুশনে এসে আমি হঠাৎ করে এমন কিছু একটা বললাম যেটার সাথে আমার আসলে পুরো রিসার্চের ডেটারই কোনো সম্পর্ক নাই। এবং 5 নম্বর পয়েন্ট এবং খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, যেটা একজন রিভিউয়ার বলেন, একজন সুপারভাইজার বলেন, সবাই জানার চেষ্টা করে যে রিসার্চের যে ইথিক্সটা আছে সেই ইথিক্সটা কি প্রপার মেনটেন করে আপনি কাজটা করেছেন কিনা। এই 5টা জিনিস মেনটেন করলে আসলে কি হয়, সেটা হচ্ছে আপনি যে কাজ থিসিসটা করলেন বা আপনি যে রিসার্চ পেপারটা দাঁড় করালেন সেটার একটা ট্রাস্টওয়ার্থিনেস চলে আসে, এটার একটা ইউজফুলনেসটা চলে আসে, এবং আরেকজন মানুষ আপনার এই পেপারটাকে ইউজ করতে পারে। যেমন মনে করেন আমরা যখন থিসিসে বা পেপারে যখন ব্যাকগ্রাউন্ডটা লিখি, তখন আমরা ব্যাকগ্রাউন্ডে কি করি, আমরা তখন অনেকগুলো টেক্সট গুলো সাইট করি না, যে এই জায়গায় গ্লোবালি ওই দেশে এই কাজটা করা হয়েছিল বা ন্যাশনালি আমার দেশে এই কাজটা করা হয়েছিল। তো এই যে টেক্সট গুলোর যে সাইটেশন, এই সাইটেশন কখন মানুষ করে, যখন আপনার রিসার্চের উপর সে রিলাই করে, যখন সেটা অ্যাকসেপ্টেড হয়। তো আপনার যখন এই 5টা জিনিস আপনার পেপারে, আপনার থিসিসে
যখন ক্লিয়ারলি মেনশন করা থাকে সিস্টেমেটিক ওয়েতে, তখনই কিন্তু এই ভ্যালুটা বাড়ে, তখন অ্যাকসেপ্টেন্সটা আসে, তখন এই জিনিসটা দেখা যায় পরবর্তীতে বাকিরা আপনাদের পেপারগুলোকে তার নিজের পেপারে সাইট করা শুরু করবে। আচ্ছা, তো প্রেজেন্টেশনের পুরো জিনিসটাকে আমি অ্যাকচুয়ালি 10টা কোয়েশ্চেনে ভাগ করে আজকে মূলত সাজিয়েছি, যে যদি কি কি কোয়েশ্চেন আমি নিজেই নিজেকে করব যখন আমি থিসিসটা করব বা আমি যখন রিসার্চ পেপারটা করব। আমি দেখবো আমার স্টাডির যে কোয়েশ্চেন বা আমার রিসার্চের যে কোয়েশ্চেনটা সেটা রিলেভেন্ট কিনা। আমি দেখতে চাইবো যে আমার যে স্টাডি, সেই স্টাডি কি নতুন কোনো কিছু অ্যাড করছে কিনা, আমার ডিজাইনটা কি অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কিনা, আমি কি ঠিকঠাক মতো অ্যানালাইসিস করেছি কিনা, নাকি অ্যানালাইসিস করতে গিয়ে কোনো বায়াসনেস আমার মধ্যে কাজ করেছে, আমার কনক্লুশনটা কি জাস্টিফাইড কিনা, এবং আমার এই রিসার্চের কাজের সাথে অন্য কারোর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা, এবং এর আগেও যেটা বলেছি যে ইথিক্যাল প্রিন্সিপাল গুলা সেগুলোকে আমি ঠিকঠাক মতো ফলো করতে পারলাম কিনা, এটার উপর বেস করে মূলত এখন আমি পরবর্তী স্লাইড গুলোতে আলোচনাটা করব। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা ছিল যে ইজ দ্য স্টাডিজ রিসার্চ কোয়েশ্চেন রিলেভেন্ট। দেখেন, আমরা যখন থিসিস করছি বা পেপার করছি বা রিসার্চ করছি, আমরা আসলে সেখানে কি করতে চাই? যদি খুবই বেসিক লেভেলে আসি, রিসার্চ মানেটা কি? রিসার্চ মানে কোনো কিছু খোঁজা। কি খুঁজতে হবে? কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজতে হবে। রিগার্ডিং হোয়াট? কোনো একটা প্রবলেমের উত্তর আমাকে খুঁজতে হবে, বাট ইন এ সিস্টেমেটিক ওয়ে না। যখন আমি সিস্টেমেটিক ওয়েতে এটার অ্যান্সার খুঁজবো, তখনই সেটাকে আমি রিসার্চ বলবো। আচ্ছা, এখন আমি কি যে কোনো বিষয় নিয়ে কি চাইলেই রিসার্চ করতে পারি? আমার তো চতুর্পাশে অনেক সমস্যা, মানুষের পার্সোনাল থেকে শুরু করে বিভিন্ন রকমের মানুষের সমস্যা আছে, তাহলে কি আমি সব সমস্যা নিয়ে কি রিসার্চ করব? আমি কি ধরনের জিনিস সেখানে জানতে চাই? সেখানে আমি জানতে চাই প্রথমত যে আমার রিসার্চ কোশ্চেনটা অ্যাড্রেস করবে একটা ইম্পর্টেন্ট প্রবলেম, যেটা কিনা আমার হেলথে, আমার সোসাইটিতে এবং পলিসিতে একটা বড় ইম্প্যাক্ট ফেলছে। ঠিক আছে, যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়েই কিন্তু আমি আমার রিসার্চের কোশ্চেনটাকে সাজাবো। এবং আমার রিসার্চের কোশ্চেন এমন হতে হবে যেটা মনে করেন যে আমি যেটুকু আগে থেকে মানুষ যেটুকু জানে, সেই জানার লেভেলটাকে আমার রিসার্চ দিয়ে আমি সেটাকে আরেকটু ইনক্রিজ করব। ঠিক আছে, যেমন ধরেন আরেকটা কথা, যে ডাজ দ্য স্টাডি অ্যাড এনিথিং নিউ। মনে করেন আপনি একটা রিসার্চের কাজ করছেন, আপনার রিসার্চের টপিক হচ্ছে যে প্লাস্টিক পলিউশন। হ্যাঁ, প্লাস্টিকটা যখন মনে করেন যে ওপেন এয়ারে কেউ স্মেল্ট করে, তখন কিন্তু সেটা এনভায়রনমেন্টালি একটা হ্যাজার্ড ক্রিয়েট করে। ঠিক আছে, এই ধরনের মনে করেন একটা স্টাডি অলরেডি হয়ে আছে, তাহলে আপনি কি করতে পারেন? আপনি মনে করেন আপনি করছেন যে আচ্ছা ঠিক আছে, এরকম একটা স্টাডি আছে যে অলরেডি এভিডেন্স ক্রিয়েট করেছে যে প্লাস্টিক পলিউশন আমার এনভায়রনমেন্টকে পলিউট করছে, সো আমি এটার মানুষের হেলথে কি রকমের ইম্প্যাক্ট ফেলছে আমি সেই জিনিসটা দেখবো। এটা কি করছে, যে ভদ্রলোক এটার উপর আগে কাজ করেছে, এনভায়রনমেন্টে যে হ্যাম্পার করেছে, তার এভিডেন্সকেও আরেকটু স্ট্রং করেছে। আবার ঠিক আপনি যখন হেলথ ইম্প্যাক্টটা দেখতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার কাজকেও আরো বেশি জাস্টিফাইড করছে, কেননা অলরেডি আরো একজন বলে দিয়েছে যেটা এনভায়রনমেন্টে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। ঠিক আছে, তো এটার মানেটা হচ্ছে, এই এক্সাম্পল দেওয়ার মানে হচ্ছে যে করা কোনো কাজকে আপনি সেই নলেজটাকে আরেকটু ইনক্রিজ করতে পারেন আপনার স্টাডি দিয়ে। তো সেই জন্য আপনার রিসার্চ কোশ্চেনটাকে করতে হবে খুবই রিলেভেন্ট। ঠিক আছে, হঠাৎ করে মানে নট ইম্পর্টেন্ট যে কোনো একটা ইস্যু ওটা নিয়ে কিন্তু কোনো রিসার্চ ডিজাইন করা যাবে না। ঠিক আছে, এবং এই কোশ্চেনটা, রিসার্চের কোশ্চেনটা আমাদের মূলত একজন রিভিউয়ারকে বুঝতে চেষ্টা করে আপনি আসলে কোন বিষয়ে কাজ করছেন। মনে করেন যে রিভিউয়ার বা সুপারভাইজার, সে যদি চেষ্টা করবে প্রথমে যে আপনার রিসার্চ কোশ্চেনটাকে আইডেন্টিফাই করার, কোনো কারণে মনে করেন সে আপনার রিসার্চ কোশ্চেনটাকে আইডেন্টিফাই করতে পারলো না, তাহলে কিন্তু পরবর্তীতে পরবর্তী জায়গাগুলোতে এসে সে কিন্তু আপনাকে প্রপার মার্কস দিবে না, বা পরবর্তী আপনি কি মেথড ফলো করবেন সে কিন্তু সেই জিনিসটাকে লিঙ্ক করতে পারবে না। এখন
কি ধরনের প্রশ্ন বা প্রশ্নটা আসলে কিভাবে সাজাতে হয়, রিসার্চ কোশ্চেনটা আসলে কিভাবে সাজাতে হয়। এটা কি জাস্ট প্রশ্নবোধক একটা চিহ্ন দিয়ে আমি কি কোশ্চেনটা করে ফেলতে পারি? রিসার্চ কোশ্চেনটা মূলত যখন আমরা লিখবো তখন আমরা 4টা পয়েন্টকে মাথায় রেখে লেখার চেষ্টা করব, অথবা চেষ্টা করব 4টা ভেরিয়েবল যেন অবশ্যই আমার রিসার্চ কোশ্চেনে মেনশন করা থাকে। তার মধ্যে প্রথম কোশ্চেনটা প্রথম কি বিষয়, সেটা হচ্ছে দেখেন আমি ডান সাইডে একটা একটা ছবি দিয়েছি, এখানে লেখা আছে পিকো, PICO। পিতে হচ্ছে পপুলেশন, মানে যে আমার রিসার্চ কোশ্চেনের মধ্যে আমি যাদেরকে নিয়ে কাজ করছি তারা কিন্তু আমার পপুলেশন, সেই জিনিসটা কারা আমার পপুলেশন এটা যেন আমার কোশ্চেনে মেনশন থাকে। তারপরে I ফর ইন্টারভেনশন, ইন্টারভেনশন মানে হচ্ছে ইন্টারভেন মানে হচ্ছে আমি আসলে কোন বিষয়টা আমার রিসার্চের মাধ্যমে দেখতে চাচ্ছি। তারপর হচ্ছে কম্পারিজন, কম্পারিজন মানে হচ্ছে আমি যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটাকে আমি আরেকটা কোনো একটা জিনিসের সাথে কম্পেয়ার করে দেখতে চাই যে আমি যে বিষয়টা আমার রিসার্চের মাধ্যমে তুলে ধরতে চাই সেটা কতখানি ভালো বা কতখানি আগেরটার চাইতে খারাপ, এবং আউটকামটা কি, আলটিমেট কোন জিনিসটাকে ধরে আমি আমার রেজাল্টটা ড্র করব, সেই 4টা বিষয় যেন আমার রিসার্চ কোশ্চেনে স্পষ্টভাবে মেনশন করা থাকে। মনে করেন একটা উদাহরণ নিচে একটা দিলাম, যেমন দেখেন among university students does online learning compared to classroom learning affect academic performance। এখানে দেখেন যখন আমি বলতেছি যে among ইউনিভার্সিটি স্টুডেন্ট, এই ইউনিভার্সিটি স্টুডেন্ট কিন্তু হচ্ছে আমার পপুলেশন, এদেরকে নিয়ে আমি কাজ করব। তারপরে আমি বলছি ডাজ অনলাইন লার্নিং কম্পেয়ার টু ক্লাসরুম লার্নিং, অনলাইন লার্নিংটা হচ্ছে আমার ইন্টারভেনশন, মানে আমি এই জিনিসটা দেখতে চাই এবং এই জিনিসটাকে আমি কম্পেয়ার করতে চাই ক্লাসরুমের লার্নিং এর সাথে। তো আমি এই যে দুটো জিনিসকে কম্পেয়ার করব, আমি এটার রেজাল্টটা অ্যাকচুয়ালি ড্র করব কিসের উপরে, কম্পেয়ার তো করলাম কিন্তু আমার ভেরিয়েবলটাকেও খুবই ইন্ডিকেটরটা যেন ঠিক মতো পরিষ্কারভাবে যেন কোশ্চেনে থাকে। যেমন আমার আউটকামটা আমি কি দেখছি, একাডেমিক পারফরমেন্সে দেখছি। একাডেমিক পারফরমেন্স ভালো হলে আমি বুঝবো যে কোন লার্নিংটা অ্যাকচুয়ালি বেশি ইফেক্টিভ ছিল, অনলাইন লার্নিং নাকি ক্লাসরুম লার্নিং। সো এইভাবে যদি আমি খুব সুন্দরভাবে আমার রিসার্চ কোশ্চেনটা সাজাই তাহলে সেটা হবে কি, সেটা হচ্ছে আপনার পেপারটার অ্যাকসেপ্টেন্সটা বাড়ায় দেয়। আপনার সুপারভাইজার, আপনার রিভিউয়ার কিন্তু খুব ক্লিয়ারলি বুঝতে পারে যে আপনি কাদেরকে নিয়ে কি বিষয়ে কাজ করতে চাচ্ছেন, এবং আপনি রেজাল্টটা যে ড্র করছেন, আপনার যে অবজেক্টিভ যে একাডেমিক পারফরমেন্সটা আমি দেখবো সেটা সুন্দরভাবে আপনি অ্যানালাইসিসের মাধ্যমে নিয়ে আসতে পেরেছেন কিনা, পারবেন কিনা, বা সামনে কি করেছেন সেটা বোঝার একটা মানে সুন্দর স্পষ্টভাবে বোঝার একটা মানে কোয়েশ্চেনটা দাঁড় করায় দেয়। আচ্ছা, মনে করেন আমরা রিসার্চ কোশ্চেনটা দাঁড় করায় নিলাম, এরপরে আমাদের আসলে কি দেখতে হয়, এরপরে রিভিউয়াররা কি দেখতে চায়, রিভিউয়াররা দেখতে চায় যে ও যে কোশ্চেনটা করলো সেটার সাথে কি অ্যাপ্রোপ্রিয়েট স্টাডি ডিজাইনটা কি সে ব্যবহার করেছে। আচ্ছা, তো স্টাডি ডিজাইন সম্পর্কে বলার আগে আমি জাস্ট আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি জানেন হোয়াট ইজ স্টাডি ডিজাইন? কেউ কি বলতে চান? জি আপু, আমি বলতে পারি। হ্যাঁ, স্টাডি ডিজাইন হচ্ছে মানে রিসার্চ কোশ্চেনের উপর বেস করে হচ্ছে সিলেক্ট করা হয়, আর এটা হচ্ছে ডিফাইন করে যে আমি রিসার্চটা কিভাবে করব, আমার ডেটা কালেকশন কিভাবে হবে, ডেটা কালেকশন টুলস এন্ড টেকনিক্স আমি কিভাবে মডিফাই করব, সেটা হচ্ছে আমার স্টাডি ডিজাইন আমাকে ডিফাইন করতে সাহায্য করে। থ্যাংক ইউ। আচ্ছা, খুবই সুন্দরভাবে বলেছেন যে আসলে আমরা কি করি। তো প্রত্যেকটা রিসার্চের একটা পার্ট থাকে আমার মেথোডোলজি। মেথোডোলজিতে যে এখন আপনি যেটা বললেন যে আমি কি মেথড অ্যাপ্লাই করব, কিভাবে ডাটা কালেকশন করব, এই বিষয়গুলো আমার মেথোডোলজিতে সুন্দরভাবে লিখতে হয়। হ্যাঁ, মেথোডোলজির ভিতরে কিন্তু আমাকে বলতে হয় যে আমার স্টাডি ডিজাইনটা আসলে কি। স্টাডি ডিজাইন ডিটারমাইন হাউ রিলায়েবল দ্য রেজাল্ট আর।
এটার উপর বেস করে কিন্তু রিভিউয়ার কিন্তু বোঝার চেষ্টা করে যে আপনার যে ফাইন্ডিংস সেটা কতখানি রিলাই করার মতো ফাইন্ডিংস। আচ্ছা, এখন ডিজাইন জিনিসটা কি? মনে করেন খুবই বেসিক লেভেলে আমি বলি, কিন্তু আপনারা মাস্টার্স এর স্টুডেন্ট, আপনারা এতদিনে হয়তো খুব বেসিক লেভেলে দুটো ডিজাইনের কথা হয়তো শুনেছেন, যে একটাকে আমরা বলি কোয়ালিটেটিভ রিসার্চ, একটাকে বলি আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চ। হ্যাঁ, কোয়ান্টিটেটিভ রিসার্চ মানে মূলত হয় আপনার নাম্বারের উপর বেস করে, যে কতখানি ফ্রিকোয়েন্সি কেমন, পার্সেন্টেজ কেমন, এই জিনিসটা দেখা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চের মাধ্যমে। মনে করেন আপনি একটা স্টাডি করবেন, সেখানে আপনি 200 বা 300 জন স্টুডেন্টের মধ্যে সোশ্যাল মিডিয়া ইউজের ফ্রিকোয়েন্সিটা কেমন সেটা জানার চেষ্টা করছেন। তো সেটা আপনার স্টাডি ডিজাইন পুরোটাই আপনি কিসের মাধ্যমে করবেন? আরেকটু সহজ করে বলি, যে আপনি একটা সার্ভে করবেন। যখন আপনি একটা সার্ভে করবেন মানে হচ্ছে আপনি কোয়ান্টিটেটিভ স্টাডি করছেন, আপনি নাম্বারটা জানার চেষ্টা করছেন। আবার মনে করেন আপনি যে স্টাডিটা করবেন সেটা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া কতজন ইউজ না, এই সোশ্যাল মিডিয়াটা কেন ইউজ করে, হ্যাঁ, এটা এক্সপ্লোর করার চেষ্টা করতেছেন। তখন কিন্তু আপনার স্টাডি ডিজাইনটা হয়ে যাচ্ছে পুরোটাই কোয়ালিটেটিভ, কারণ আপনি এখানে কেন এই যে প্রশ্নের উত্তরটা খুঁজতে যাচ্ছেন। সো এটা হচ্ছে একটা কোয়ালিটেটিভ রিসার্চ। এই দুইটা বাদেও এখন যেটা খুবই আমরা আমাদের বিভিন্ন রিসার্চে দেখি, বিভিন্ন স্টাডিতে দেখি, যে মেথডটা ইউজ করে সেটাকে বলা হচ্ছে মিক্স মেথড স্টাডি ডিজাইন। মিক্স মেথড হচ্ছে কি, আপনার কোয়ান্টিটেটিভও ইউজ করবে, আপনি কোয়ালিটেটিভও ইউজ করবেন। মনে করেন আপনি যে রিসার্চটা করবেন সেটা আপনি জানতে চান যে কতজন মানুষ সোশ্যাল মিডিয়া ইউজ করে এবং সেটা কেন করে। তখন যখন আপনি দুটো প্রশ্নেরই উত্তর খুঁজতে যাবেন, তখন কিন্তু আপনাকে মিক্স মেথড স্টাডি করতে হবে, কোয়ান্টিটেটিভ করে সার্ভে করে বের করে নিয়ে আনতে হবে কতজন এটা ব্যবহার করে, আবার তাদের থেকে কিছু সংখ্যক লোককে নিয়ে আপনি এক্সপ্লোর করার চেষ্টা করবেন যে কেন তারা করে, মানে কোয়ালিটেটিভ করে। তো এই স্টাডি ডিজাইনটাকে খুব সুন্দরভাবে আপনার পেপারে, আপনার থিসিসে মেনশন করতে হবে যে আমি এই স্টাডি ডিজাইনে আগাচ্ছি। আচ্ছা, এটা একটা পিরামিড। এখানে খুবই ব্রডার অ্যাঙ্গেলে আমি যেটা বললাম কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, মিক্স মেথড, এটার ভিতরে কিন্তু অসংখ্য ছোট ছোট নানান রকমের স্টাডি ডিজাইন গুলো আছে। বলতে গেলে স্টাডি ডিজাইনের উপরে আলাদাই একটা ক্লাস করা যায়। তো আমি ডিটেলস না গিয়ে জাস্ট আপনাদের বোঝার জন্য, যে এই জাস্ট আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য এই জিনিসটা এখানে নিয়ে এসেছি, যে কত রকমের স্টাডি ডিজাইন হয়। হ্যাঁ, যদি এই পিরামিডের সবচাইতে নিচেরটা দেখেন, তাহলে এখানে লেখা আছে টেস্ট টিউব রিসার্চ। টেস্ট টিউব রিসার্চ হচ্ছে কি, যেটা আমরা ল্যাবরেটরিতে করি। এই রিসার্চের নামটা টেস্ট টিউব দিয়েছে কেন? কারণ ল্যাবরেটরিতে যে কোনো টেস্ট একটা টিউবের মধ্যে হয়। হ্যাঁ, তো এই জন্য এটা হচ্ছে টেস্ট টিউব রিসার্চ। এরপরে দেখেন কিছু কিছু রিসার্চ আছে যারা মূলত করে অ্যানিমেল ফোকাস, নট হিউম্যান। তো সেটা হচ্ছে আরেক রকমের স্টাডি ডিজাইন, অ্যানিমেল রিসার্চ। তারপরে হচ্ছে আইডিয়া, অপিনিয়ন বা এডিটোরিয়াল। আপনারা হয়তো অপিনিয়নের নাম শুনেছেন, এডিটোরিয়ালের নাম শুনেছেন, যে অপিনিয়ন পেপার লিখছে, অথবা কমেন্ট্রির নাম শুনেছেন, সেটা এগুলা বিভিন্ন জার্নালে পাবলিশ হয়। কিন্তু এখন চাইলে কি আমি যে কোনো বিষয়ে একটা অপিনিয়ন দিতে পারি, সেটা কি পাবলিশ হবে? বা মনে করেন আপনাদের মতো একজন স্টুডেন্ট যারা এখন মাত্র তৈরি হচ্ছেন, তারা যে কোনো বিষয়ে একটা অপিনিয়ন দিলে কি সেটা পাবলিশ হবে? সেটা হবে না। এই অপিনিয়ন বা এডিটোরিয়াল তারাই অপিনিয়ন বা কমেন্ট্রি তারাই কিন্তু পাবলিশ করতে পারে বা তারাই লিখতে পারে যাদের একটা পার্টিকুলার বিষয়ে অনেক দিন ধরে রিসার্চ করার অভিজ্ঞতা আছে। তাদের অপিনিয়নটা কিন্তু বিভিন্ন জার্নালে পাবলিশ হয়। এটাও এক ধরনের স্টাডি ডিজাইন। তারপরের লেয়ারে হচ্ছে কেস রিপোর্ট বা সিরিজ, মানে হচ্ছে যে কোনো একটা কেস নিয়ে আপনি স্টাডি করতে যাচ্ছেন, বা একই টাইপের কেস নিয়ে আপনি কোন একটা স্টাডি করতে চান। যেমন ধরেন আপনি HIV AIDS এর পেশেন্টদের নিয়ে আপনি রিসার্চ করবেন। টাইপ কি, কেস কি, যারা HIV পেশেন্ট, শুধুমাত্র তাদেরকে নিয়ে তাদের সমস্ত রিপোর্ট নিয়ে আপনি একটা অ্যানালাইসিস করবেন, বা তাদেরকে নিয়ে কোনো একটা সার্ভে করবেন। মানে সিরিজ, শুধু HIV এর পেশেন্টদের সিরিজ অফ পেশেন্ট, তাদের নিয়ে শুধু রিসার্চ হবে। তাহলে এই স্টাডি ডিজাইনকে বলা হয় কেস রিপোর্ট বা সিরিজ স্টাডি ডিজাইন। এরপরে হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি ডিজাইনটা মূলত কিরকম?
জাস্ট একটু বেসিকে আপনাদেরকে বলি যে আমি একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট পপুলেশন বা মানুষের কাছে গিয়ে যখন ডাটা কালেকশন করে নিয়ে আসি কোনো একটা বিষয়, সেটাকে আমরা ক্রস সেকশনাল বলি। মানে হচ্ছে কিরকম, ওই যে যেটা বললাম, মনে করেন আপনারা ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে ডায়েটারি প্যাটার্ন দেখতে চান। আপনারা এট এ টাইম মনে করেন জানুয়ারির 20 থেকে ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে আমি যাব, এই সময়ে আমি স্টুডেন্টদের কাছ থেকে সার্ভে করে যেটা ডাটাটা নিয়ে আসবো, এই ডাটাটাকে আমি অ্যানালাইসিস করে আমি আমার রেজাল্টটাকে ড্র করবো। মানে আমি এট এ টাইম বাস একবারই যাব, আমি বাই সিজনে যাব না, বা আমি মনে করেন যে আজকে 2025-এ একবারে যাব, 2026-এ একবারে যাব, অথবা 6 মাস অন্তর অন্তর যাব, ব্যাপারটা এরকম না। আমি একবারই যাব, একটা পপুলেশন ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদের কাছে গিয়ে একটা নির্দিষ্ট বিষয়ে ডেটাটা নিয়ে আসবো। এটাকে বলা হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি ডিজাইন। তারপরে যে স্টাডি ডিজাইন সেটা হচ্ছে কেস কন্ট্রোল। মানে হচ্ছে এখানে দুটো গ্রুপ অফ পিপল থাকে, একটা থাকে আমার কেস আর একটা থাকে আমার কন্ট্রোল। মানে তাদের মধ্যে সবকিছু একই রকম। মনে করেন কেউ কেউ হচ্ছে আপনার টিবি পেশেন্ট, আর বাকি হচ্ছে টিবি পেশেন্ট না। যারা আমার টিবি পেশেন্ট, কিন্তু দুজনের মধ্যে মনে করেন তাদের সোসিও ইকোনমিক কন্ডিশন কি, তারা সবাই হচ্ছে স্লামের লোক, বা তারা সবাই হচ্ছে লো অ্যান্ড মিডল ইনকাম। তাদের মধ্যে থেকে আমি কিছু মানুষকে নিলাম যাদের মধ্যে এই টিবি ডিজিজটা আছে, তারা আমার কেস, আর কিছু নিলাম যাদের মধ্যে নাই। তারপর দুজনের মধ্যে এই দুটো গ্রুপ অফ পিপলের মধ্যে যখন আমি কম্পারিজন করব, তখন সেটাকে আমরা বলি যে কেস কন্ট্রোল স্টাডি ডিজাইন। হ্যাঁ, এরপরের লেয়ারে হচ্ছে আপনার কোহোর্ট। কোহোর্ট মানে কি, ক্রস সেকশনালে যেরকম আমি একবার গিয়ে একবারই ডাটাগুলা কালেক্ট করে নিয়ে আসি, কোহোর্টে আমি একটা নির্দিষ্ট পপুলেশনকে অনেক লম্বা সময় পর্যন্ত অবজার্ভ করতে থাকি। মনে করেন যে 1 বছর ধরে আমি শুধু অবজার্ভ করে যাব তাদের মধ্যে কোন কোন জিনিসটা গ্রো করছে, বা কোন পয়েন্টে এসে সেই ডিজিজটা তার মধ্যে গ্রো করছে, আমি সেই জিনিসটা দেখবো একদম শুরু থেকে। মনে করেন একটা লম্বা পিরিয়ড অফ টাইম, বা যতক্ষণ পর্যন্ত না তার ওই ডিজিজটা আসে ততক্ষণ পর্যন্ত আমি তার মধ্যে এই অবজারভেশনটা চালাই যাব। এটা হচ্ছে একটা কোহোর্ট স্টাডি ডিজাইন। এটা খুবই কস্টলি একটা স্টাডি ডিজাইন, এবং খুব কম স্টাডি মূলত হয় কোহোর্ট স্টাডি, কেননা এই স্টাডি করতে গেলে অনেক রিসোর্সের প্রয়োজন। এরপরে দেখেন পিরামিডের একদম কাছে যেটা, সেটা হচ্ছে আরসিটি। পাশে দেখেন লেখা আছে আরসিটির ফুল মিনিংটা হচ্ছে র্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়াল। এটাকে বলা হয় এমন একটা প্রাইমারি ডেটা কালেকশনের স্টাডি ডিজাইন যেটা সবচাইতে নিখুঁত রেজাল্ট আমাদের ড্র করে। যেখানে আমি পপুলেশন যাদেরকে নিব তাদেরকে একটা সিস্টেম আছে, সেটাকে বলে রিসার্চের ভাষায় র্যান্ডমাইজেশন। সেভাবে করে আমি তাদেরকে সিলেক্ট করি, এবং গ্রুপ অফ পিপলের মধ্যে আমি কিছু ইন্টারভেনশন দিয়ে দেখার চেষ্টা করি আমি যে জিনিসটা দিলাম সেটা কতখানি কাজে এসেছে। মানে ব্যাপারটা কিরকম, মনে করেন আপনি একটা কমিউনিটিতে কাজ করতে গেছেন, আপনার রিসার্চের কাজ হচ্ছে যে দেখতে চান আমি একটা হ্যান্ড ওয়াশিং সোপ দিলাম বা সোপি ওয়াটার দিলাম, এরকম কিছু একটা দিলাম, এটা আমার ইন্টারভেনশন। মানে আমি কোনো একটা জিনিস দিয়ে দেখতে চাই যে তাদের মধ্যে কি ফুডবর্ন ইলনেস, অথবা মনে করেন যে তাদের মধ্যে মনে করেন ডিজিজ, ডিসেন্ট্রি বলেন বা ডায়রিয়া বলেন, এগুলো কি কমেছে কিনা, এই ইন্ডিকেটরটা আমি দেখতে চাই। ঠিক আছে, তো আমার ইন্টারভেনশন কি, যে আমি তাদেরকে একটা হ্যান্ড ওয়াশিং সোপ দিলাম, এটা কতখানি কার্যকরী সেটা আমি দেখার চেষ্টা করি এই স্টাডি ডিজাইনের মধ্যে। আচ্ছা, এর মধ্যে একজন প্রশ্ন করেছেন যে কোহোর্ট এবং লঙ্গিটিউডিনাল স্টাডি কি সেম? হ্যাঁ, দুটো সেম। আচ্ছা, জাস্ট আপনাদেরকে খুবই যেহেতু আপনারা মাস্টার্স লেভেলের স্টুডেন্ট সেজন্য বলি, এই যে আমি যখন বললাম না এপিডেমিওলজি, আর আরেকটা হচ্ছে এপিডেমিওলজির ভাষা, আরেকটা হচ্ছে আপনার স্ট্যাটিস্টিশিয়ানদের ভাষা। ঠিক আছে, কোহোর্ট এবং লঙ্গিটিউড দুটোই কিন্তু অনেক লম্বা সময় ধরে পপুলেশনটা অবজার্ভ করে। মনে করেন আমি একটা কিছু গ্রুপ অফ পিপলকে দেখছি যারা খুব স্মোকিং করে। তো স্মোকিং করার কারণে মনে করেন যে তাদের মধ্যে রেসপিরেটরি কোনো একটা ডিজিজ, আমার এটা হাইপোথেসিস যে রেসপিরেটরি ডিজিজ হওয়ার চান্সেস বাড়ে। তো স্মোকারকে আমি একটা লম্বা সময় ধরে অবজারভেশন করে যাচ্ছি।
ঠিক আছে? তো দুটোই মূলত সেম, শুধু দুটো হচ্ছে, একটা হচ্ছে এপিডেমিওলজির ল্যাঙ্গুয়েজ কোহর্ট, আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিশিয়ানদের ল্যাঙ্গুয়েজ, সেটা লঙ্গিটিউডিনাল। আশা করি অ্যান্সারটা আপনার কাজে এসেছে। আচ্ছা, পিরামিডের সবচেয়ে লাস্ট দেখেন চূড়ায় যেটা আছে, যে স্টাডি ডিজাইন, সেটাকে আমরা বলি সিস্টেমেটিক রিভিউ। সিস্টেমেটিক রিভিউটা এমন একটা স্টাডি ডিজাইন যেখানে মনে করেন আমি কোনো প্রাইমারি ডাটা কালেকশন করি না, যেখানে আমি অলরেডি আমার অনেকগুলা এভিডেন্স, অনেকগুলা প্রাইমারি ডাটা কালেকশন হয়ে আছে, সেই স্টাডিগুলোকে নিয়ে বসে আমি অ্যানালাইসিস করে দেখি যে কোনটা কি পরিমাণ এভিডেন্স ক্রিয়েট করেছে। মনে করেন যে সেম এজ হ্যান্ড ওয়াশিং এর যদি এক্সাম্পলেই আবার ফিরে আসি, হ্যাঁ, আমরা জানি যে আমাদের এই মাইক্রোবায়াল কন্টামিনেশন কমানোর জন্য বা আমাদের ওয়াশকে উন্নত করার জন্য আমরা কেউ সোপি ওয়াটার দিচ্ছি, কেউ বার দিচ্ছি, বা কেউ মনে করেন অন্য কোনো একটা প্রোডাক্ট দিচ্ছি, এরকম অনেক স্টাডি হয়ে আছে। বা কেউ কেউ বিহেভিয়ারাল ইন্টারভেনশন দিচ্ছি, যে মানুষকে বোঝানোর চেষ্টা করছি তোমরা বারবার হাত ধোও বা অন্য কিছু। তো সবকিছুর এভিডেন্স আছে। তখন সিস্টেমেটিক রিভিউ করে কি, এই বিভিন্ন স্টাডি গুলাকে সে নিয়ে বসে সে তখন এই স্টাডি গুলাকে রিভিউ করা শুরু করে। তো এটা রিভিউ করার কিন্তু অনেক প্রসেস আছে। এটা যে রিভিউ করবো, সেই লিটারেচার আমি কিভাবে সিলেক্ট করব, কিভাবে ফাইনালাইজ করব, কিভাবে ডেটা অ্যানালাইসিস করবো, সেটা একটা বিরাট পার্ট, সেদিকে না যায়। শুধুমাত্র এটুকুতে আসি যে ও হচ্ছে সমস্ত এভিডেন্স গুলাকে নিয়ে তারপরে সে রিভিউ করে একটা রেজাল্টটা দিবে যে আসলে কোন ইন্টারভেনশনটা সবচাইতে বেশি ইফেক্টিভ ছিল। তো এই যে পিরামিডটা, এটার নিচে থেকে উপরে যে স্টাডি ডিজাইন গুলো আছে, সেটা মূলত কে কতখানি স্ট্রং এভিডেন্স ড্র করতে পারে সেটার উপর বেস করে কিন্তু প্রত্যেকটা লেয়ার সাজা। তো লেয়ারের সবচাইতে উপরে কিন্তু সিস্টেমেটিক রিভিউ, তার মানে হচ্ছে সবচাইতে স্ট্রং এভিডেন্স কিন্তু এই সিস্টেমেটিক রিভিউ আমাদের দিয়ে থাকে। আচ্ছা, তো আমরা প্রাইমারি লেভেলে একটা পড়েছি যে আমরা কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ মিক্স মেথড। আরেকটু আপনাদেরকে ডিটেল বোঝানোর চেষ্টা করলাম যে লেয়ারে লেয়ারে কিন্তু অনেক রকমের স্টাডি ডিজাইন গুলো আছে, ভাগে ভাগে সেটাকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। তো এখন আমি বা আপনি, আমরা যে স্টাডিটা করছি, সেই স্টাডি এখন আমার রিসার্চ কোশ্চেনের সাথে কি আমি অ্যাপ্রোপ্রিয়েট একটা স্টাডি ডিজাইন নিলাম কিনা, সেটা কিন্তু আমাকে দেখতে হবে। যেমন মনে করেন একটা রিসার্চ কোশ্চেন, does the research author using SR not collect any primary data? আচ্ছা, সিস্টেমেটিক রিভিউতে কোনো প্রাইমারি ডাটা কালেকশন হয় না, ঠিক আছে? সিস্টেমেটিক রিভিউ পুরোটাই মূলত আপনার সেকেন্ডারি ডাটার উপর বেস করে হয়, এখানে কোনো প্রাইমারি ডাটা কালেকশন হয় না। গ্লোবাল কনটেক্সটে ডাটাগুলাকে নিয়ে আপনি সিস্টেমেটিক রিভিউ করতে পারেন। আপনি লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রির মানে ভাগ করে লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রির যে এভিডেন্স গুলো আছে সেগুলাকে আপনি সিনথেসাইজ করতে পারেন, কিন্তু কোন রকমের প্রাইমারি ডাটা কালেকশন এই সিস্টেমেটিক রিভিউতে হয় না। আচ্ছা, তাহলে আবার ফিরে আসি আমাদের যে স্টাডি ডিজাইনের স্লাইডে আমরা ছিলাম। মনে করেন আমার একটা রিসার্চ কোশ্চেন হচ্ছে হোয়াট পার্সেন্টেজ অফ ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউজ সোশ্যাল মিডিয়া ডেইলি, ওই যেটা আমি বলছিলাম। আমি কি করছি, আমি এটা জানার জন্য একটা পার্টিকুলার টাইমে আমি ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে একটা সার্ভে করলাম, দিয়ে আমি ডেটাটা নিয়ে আসলাম। আমি যদি এই স্টাডি ডিজাইনটা করি তাহলে সেটাকে বলে ক্রস সেকশনাল। মেটা অ্যানালাইসিসের জন্য কি ওকে ফাইন। আমার মনে হয় আমার যারা অডিয়েন্স আছে তারা মানে সিস্টেমেটিক রিভিউতে অনেক বেশি আগ্রহী। হ্যাঁ, সিস্টেমেটিক রিভিউতে মেটা অ্যানালাইসিস করা যায়, যেটা একটা কোশ্চেন, কোশ্চেনের অ্যান্সারটা দিই। সিস্টেমেটিক রিভিউ শুধুমাত্র আগে কোয়ান্টিটেটিভ ডেটা নিয়ে হতো, কিন্তু গত কয়েক বছর ধরে কোয়ালিটেটিভ ডেটা নিয়েও সিস্টেমেটিক রিভিউ করাটা শুরু হয়েছে। কিন্তু সব সিস্টেমেটিক রিভিউ দিয়েও কিন্তু মেটা অ্যানালাইসিস করা যায় না। মেটা অ্যানালাইসিস যদি করতে হয় তাহলে আমাকে দেখতে হবে আমি যেই ডেটাগুলো পেয়েছি, যে এভিডেন্স গুলো আমি পেয়েছি, সেটা কতখানি হোমোজেনাস। মনে করেন আপনি যে ডেটাগুলো পেলেন সবকিছু পুরোই হেটারোজেনাস, সেটাকে নিয়ে আপনি একটা অ্যানালাইসিস করতে পারবেন না, তাহলে অ্যানালাইসিস দাঁড় করাতে পারবেন না, তাহলে কিন্তু আপনি মেটা করতে পারবেন না। ঠিক আছে, মেটা অ্যানালাইসিসের জন্য অবশ্যই একই রকমের প্যাটার্নের রেজাল্ট আপনার
যে লিটারেচার গুলো নিয়ে আপনি বসবেন সেই লিটারেচার যেন থাকে, তাহলে এটা সম্ভব। ওকে, নেক্সট। আচ্ছা, স্টাডি ডিজাইনের মধ্যে যেটা ছিলাম, আবার দেখেন, মনে করেন যে আমার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে হাউ ডু স্টুডেন্টস ফিল অ্যাবাউট অনলাইন ক্লাসেস। মানে এই যে আমরা অনলাইন ক্লাসগুলো নিই, অনলাইন ক্লাসগুলো সম্পর্কে স্টুডেন্টদের ধারণা কি? তো ধারণা কি এটা যদি আমার জানতে হয়, এটা কি কখনো আমি সার্ভে থেকে জানতে পারবো? এটা তো আমার 1-to-1 ইন্টারভিউ করে জানতে হবে, অথবা আমার বসে একটা ডিসকাশন করতে হবে, তারপরে তো আমি এই জিনিসগুলো জানবো, তাই না? তাহলে আমার স্টাডির নেচারটা হচ্ছে কি, সেটা একটা কোয়ালিটেটিভ স্টাডি। কোয়ালিটেটিভ স্টাডি মূলত আরেকভাবে যদি আমি বলি, এটা হচ্ছে সোশ্যাল এবং বিহেভিয়ার সায়েন্সের মধ্যে পড়ে। এটা জিনিসটা আপনার বিলিফ, আপনার পারসেপশন, আপনার নলেজ, আপনার ক্যাপাবিলিটি এবং আপনার যে বিহেভিয়ার, সেটাকে কোন জিনিসগুলো আসলে ডিটারমাইন করে, কোন জিনিসগুলো আপনার ইম্প্যাক্ট ফেলে, কোন জিনিসগুলো আপনাকে মোটিভেট করে, কোন জিনিসগুলো আপনার নেচারে, আপনার বিহেভিয়ারে ইম্প্যাক্ট ফেলে, এই জিনিসগুলোই কিন্তু এক্সপ্লোর করে। ঠিক আছে? তো এই ধরনের মনে করেন আপনার রিসার্চ কোশ্চেন, যে আমি হাউ ডু দ্য স্টুডেন্ট ফিল অ্যাবাউট অনলাইন ক্লাসেস, এরকম একটা আমি রিসার্চ কোশ্চেন করলাম, দিয়ে আমি সেখানে স্টাডি ডিজাইন দিয়ে দিলাম যে ক্রস সেকশনাল সার্ভে করব, তাহলে কি হবে? হবে না। যেমন ধরেন নিচে আমি একটা এক্সাম্পল রেখেছি, যে ইউজিং আ ওয়ান টাইম সার্ভে টু ক্লেম দ্যাট সোশ্যাল মিডিয়া কজেস পুয়ার মেন্টাল হেলথ। এটা কি সম্ভব? আপনাদের কি মনে হয় যে আমি একটা সার্ভে করব, ওয়ান টাইম সার্ভে মানে হচ্ছে একবার যাব, গিয়ে তাদের সবার কাছ থেকে ডেটা নিয়ে আসব এবং ক্লেম করব যে সোশ্যাল মিডিয়ায় আমার পুয়ার মেন্টাল হেলথের জন্য দায়ী? এটা কি সম্ভব? আপু, এটা সম্ভব বলতে এখানে মেন্টাল হেলথ যদি আমি স্কেল দিয়ে মেজার করি, আর সোশ্যাল মিডিয়ার মানে সোশ্যাল মিডিয়াটাও যদি আমি দেখি যে কে কেমন ইউজ করে, কত ঘন্টা ইউজ করে, তাহলে আমি একটা অ্যাসোসিয়েশন দেখতে পারি, বাট আমি কজ ইফেক্ট প্রমাণ করতে পারি না। এক্স্যাক্টলি রাইট। কজ এর ইফেক্ট এই কথাটা কিন্তু আমি বলতে পারি না, কারণ কজ এবং ইফেক্ট এই দুটো জিনিস যদি আমাকে বলতে হয়, তাহলে কিন্তু আমাকে প্রপার ওয়েতে এক্সপেরিমেন্ট করেই কিন্তু বলতে হবে, তাই না? আমরা যেটা, যে আপনি যেটা বললেন, আমি শুধু সার্ভে করে কিন্তু মেন্টাল হেলথের সাথে কোনো অ্যাসোসিয়েশন আছে সেটাও বলতে পারবো না। কিন্তু যদি আমি মেন্টাল হেলথের কন্ডিশন মেজার করার জন্য যে স্কেল গুলো আছে, যে প্যারামিটার গুলো আছে, সেটা নিয়ে যদি আমি কারো কাছে যাই বা তার সেই মেজারমেন্ট গুলা করি এবং তারপর তার সার্ভে করি, তারপরে কি আমি যেটা বলতে পারবো যে দেয়ার ইজ এ অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন মানেটা হচ্ছে কি, অ্যাসোসিয়েশনটা হচ্ছে একটু হালকা ভাবে বলা, মানে এটাই যেটার কজ ব্যাপারটা সেটা না, বাট ইট ক্যান বি আ কজ, এটা একটা কারণ হতে পারে। সেই জন্য আমরা যারা নন এক্সপেরিমেন্টাল স্টাডি গুলো করি, আমরা সবসময় চেষ্টা করি এবং খুবই অ্যালার্ট থাকি যেন শব্দটা কোনোভাবে কজ না হয়, যেন অ্যাসোসিয়েশন হয়। ঠিক আছে? থ্যাংক ইউ যে অ্যান্সারটা দিয়েছেন। তো আমার রিসার্চ কোয়েশ্চেন হয়ে গেল, আমি স্টাডি ডিজাইনটাও খুব ভালো মতো বলে দিলাম। তারপরে কিন্তু রিভিউয়াররা দেখার চেষ্টা করে যে ডিড দ্য স্টাডি মেথডস অ্যাড্রেস দ্য কি পটেনশিয়াল সোর্সেস অফ বায়াস। আপনারা কি বায়াসের কথা শুনেছেন? রিসার্চে বায়াস কি জিনিস? রিসার্চে বায়াস বলতে আমি বুঝি হচ্ছে যে কোনো বেশ কয়েকটা জায়গায় বায়াসনেস আসতে পারে। যেমন আমি যদি ডেটা কালেকশনের সময় একজন রেসপন্ডেন্টকে অনেক আগের কথা জিজ্ঞাসা করি, তার সেটা ঠিক মতো মনে নাও থাকতে পারে, সেটা হচ্ছে রিকল বায়াস হবে। কিংবা আমি যদি তাকে কোশ্চেনটা এমন ভাবে থ্রো করি যেন সে নিজেকে ভালো প্রমাণ করার জন্য বা নিজেকে অনেক জ্ঞানী প্রমাণ করার জন্য এমন একটা অ্যান্সার দিচ্ছে যেটা আসলে সে করে না, তো সেটা হচ্ছে সোশ্যাল ডিসএবিলিটি বায়াস হবে। তারপর হচ্ছে আমি স্লাইডেই দেখতে পাচ্ছি এরকম কিছু জিনিস আছে, সিলেকশন বায়াস, ইনফরমেশন বায়াস, এগুলোই আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, বায়াসকে যদি খুবই জেনারেল ল্যাঙ্গুয়েজে আমরা বলি, আমরা কথায় কথায় কিন্তু বায়াস শব্দটা ব্যবহার করি না, যে তুমি তো এই বায়াস হয়ে এই কথাটা বললা, মানে কাউকে সাপোর্ট করে নিয়ে কথাটা বলেছো, তাই না? এখন আমাদের থিসিস লেভেলে, হ্যাঁ, আমরা যারা মনে করেন যারা স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট, সবাই না কিন্তু, অনেকে করে কি জাস্ট কপি পেস্ট করে, তাই না? অনেকে কিন্তু বলে যে প্রাইমারি ডেটা কালেকশন করতে যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু ডেটা কালেকশনটা করে না, তাই না? এখন সেটা কিন্তু যেমন আমি জানি, সেটা কিন্তু আপনার
সুপারভাইজারও কিন্তু সেই জিনিসটা জানে। তো তারা কি আপনার সাথে আপনার ফিল্ডে গিয়ে দেখে আসবে যে আপনি আদৌ ডাটা কালেকশন করেছেন কিনা? সেটা কিন্তু সে করবে না। বাট কিছু কিছু ইন্ডিকেটর আছে, যে ইন্ডিকেটর গুলো কিন্তু সে আপনার পেপারে দেখার চেষ্টা করবে যে এই জিনিসগুলো সে কিভাবে হ্যান্ডেল করেছে, বা এই জিনিসগুলো কি সে মেনশন করেছে তার রিসার্চ পেপারে কি করেনি। হ্যাঁ, তো সেটা কি এখানে বলা হচ্ছে বায়াস। আমি খুব কমন টাইপের 3টা বায়াসের কথা বলি। একটা হচ্ছে সিলেকশন বায়াস। সিলেকশন বায়াসটা কখন হয়? দেখবেন অনেকের মধ্যে টেন্ডেন্সি থাকে কি, আমি তো ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে আচ্ছা তাদের নিউট্রিশনিস্ট অথবা তার মেন্টাল হেলথটা দেখতে যাচ্ছি, তো আচ্ছা আমার ঢাকা ইউনিভার্সিটিতে তো আমি পড়ি, তো আমি এখানে কিছু দিয়ে দিব, সার্ভে করবে। আচ্ছা আমার কিছু ফ্রেন্ড তো জগন্নাথেও আছে, সেখানেও আমি দিয়ে দিলাম, তারা করবে। ঠিক আছে, কিন্তু আমার রিসার্চ কোশ্চেনটা হচ্ছে আমি জানতে চাই যে সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্টটা রেজাল্টের উপরে, স্টুডেন্টদের রেজাল্টের উপরে কি, ইউনিভার্সিটি স্টুডেন্টদের রেজাল্টের উপরে সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্টটা কি। তারপরে আমি কি কাজটা করলাম, আমি হচ্ছে আমার পরিচিত কিছু ইউনিভার্সিটিতে দিয়ে এক্সকিউজ মি সার্ভেটা করে নিয়ে আসলাম। আচ্ছা, এটাকে বলে কিন্তু সিলেকশন বায়াস। কারণ হচ্ছে কি, আপনি কিন্তু রেজাল্টটা ড্র করছেন যখন বলতেছেন ইউনিভার্সিটি স্টুডেন্টের মধ্যে, তার মানে কিন্তু আপনি পুরো অল ওভার বাংলাদেশের ইউনিভার্সিটি স্টুডেন্টের সম্পর্কে কিন্তু রেজাল্ট ড্র করতেছেন, তাই না? আপনি কি বলছেন ইউনিভার্সিটি স্টুডেন্ট, কিন্তু শুধুমাত্র কোন জায়গার ইউনিভার্সিটি স্টুডেন্ট নিলে, শুধুমাত্র মনে করেন যে আপনি ঢাকার ইউনিভার্সিটি স্টুডেন্টদের জিনিসটা দেখলেন। তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে সিলেকশন বায়াস হওয়া। যখন আপনি যখন আপনি ড্র করবেন, তখন আপনি চেষ্টা করবেন যে আমি ভাগ করে, মানে আমার রুরাল, আমার আরবান, আমার প্রাইভেট, আমার পাবলিক, বিভিন্ন রকমের তো আমার সেগমেন্ট আছে, সব সেগমেন্টের স্টুডেন্ট গুলোকে যেন আমি নিয়ে তারপরে আমি আমার রিসার্চের কাজটা করি। এখন হতে পারে আমার রিসোর্স এত নেই, আমি কিভাবে নিব? ঠিক আছে, বা হতে পারে আমার হাতে এত সময় নাই, সময়ের একটা কনস্ট্রেন্ট আছে, সে আমি কিভাবে নিব? তো এই যে আমি জিনিসটা সিলেক্ট করলাম, আমার পপুলেশনটাকে আমি সিলেক্ট করলাম, সেটা কিসের বেসিসে করলাম, সেই জিনিসটা কিন্তু প্রপারলি যদি আপনি আপনার পেপারে, সেটা থিসিস হোক বা পরবর্তীতে রিসার্চ পেপার হোক, সেখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন থাকতে হবে। আদারওয়াইজ যদি মনে করেন যে আমি যে প্রথম এক্সাম্পলটা দিলাম ওভাবে যদি কেউ কখনো ছেড়ে দেয়, হয়তো বা আপনি হয়তো পুরো প্রসেস মেনটেন করেছেন বা আপনার কোনো কনস্ট্রেন্ট ছিল, হ্যাঁ, কিন্তু আপনি সেটা আপনার রিসার্চ পেপারে প্রপারলি মেনশন করেন, তখন কি হবে? এটা কিন্তু আপনার সুপারভাইজারের কাছে বা অথরের কাছে সিলেকশন বায়াস হিসাবে কিন্তু চলে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি ইনফরমেশন বায়াস। ইনফরমেশন বায়াস নিয়ে একজন অলরেডি বলতেছিলেন যে কিছু একটা বলতেছিলেন যে এইভাবে যদি আমি কাউকে অনেকদিন আগের ঘটনা তাকে জিজ্ঞেস করি, তাহলে তো খুবই স্বাভাবিক সে সেই উত্তরটা দিতে পারবে না, তাহলে আমি এই ধরনের প্রশ্নটা কেনই করবো? তাহলে তো আমার যে ইনফরমেশন আসবে সেটা হচ্ছে একটা বায়াস ইনফরমেশন, সে আমাকে দেখে কিছু একটা অ্যান্সার দিয়ে দিবে। আবার দেখেন সেম ইজ কোয়ালিটেটিভ একটা স্টাডি করতে গেলে, কোয়ালিটেটিভ আমরা কি করি, ইন্টারভিউ, গ্রুপ ডিসকাশন, এগুলো করছি না? কোনো একটা সেন্সিটিভ বা প্রাইভেট সেন্সিটিভ ইস্যুতে আপনি ইন্টারভিউ করতে গেলেন, কিন্তু প্রপার প্রাইভেসি মেনটেন করেন নাই। দেখা গেল আপনি তার সাথে ভায়োলেন্স নিয়ে একটা কথা বলতেছেন, ভায়োলেন্স নিয়ে কথা বলার সময় তার ফ্যামিলির অন্যান্য মেম্বার, ইভেন তার হাজবেন্ড হয়তো তার সামনে উপস্থিত, তাহলে কি আপনার মনে হয় সে আপনাকে ট্রু ইনফরমেশনটা দিবে? সে কখনো আপনাকে ট্রু ইনফরমেশন দিবে না। তখন যে ইনফরমেশনটা আপনি নিয়ে আসবেন সেটাকে বলা হচ্ছে ইনফরমেশন বায়াসড। তো এই ইনফরমেশন বায়াস, আচ্ছা লাস্ট একটা হচ্ছে যেটা আমরা মানে পাবলিক হেলথের রিসার্চে বা বারবার শব্দটা ব্যবহার করি, সেটা হচ্ছে কনফাউন্ডিং ফ্যাক্টর। হ্যাঁ, কনফাউন্ডিং ফ্যাক্টরটা কি? মনে করেন যেটা আমি বলি যে তৃতীয় কোনো ভেরিয়েবল বা তৃতীয় কোনো বিষয় আমার গবেষণায় একটা প্রভাব ফেলছে। যেমন মনে করেন আমি বললাম যে যারা কফি খায় তাদের মধ্যে লাং ক্যান্সার হওয়ার প্রবণতাটা বেশি দেখা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি যাদেরকে নিলাম, অথবা মনে করেন যে আমি বলি যারা শহরে থাকে তাদের মধ্যে অ্যাজমা হওয়ার প্রিভিলেন্সটা অনেক বেশি। কিন্তু যদি আপনি আরেকটু পিছনে আসেন যে আমার আরবানে আসলে সব কি একই বয়সী লোক থাকে?
আপনি নিয়ে আসলেন বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে ডাটা। তারপর যদি আপনি একটু গ্রুপিং করেন যে 20 থেকে 30-এর মধ্যে কেমন, 30 থেকে 40-এর মধ্যে কেমন, 40 থেকে 50 বা 60-এর উপরে যারা আছে তাদের মধ্যে কেমন, করার পরে মনে করেন আপনি দেখলেন যে 60-এর উপরে যারা আছে তাদের মধ্যে রেসপিরেটরি ডিজিজ হওয়ার রিস্কটা আপনি সবচাইতে বেশি দেখলেন, মানে পার্সেন্টেজটা আপনি অনেক বেশি দেখলেন। তার মানে কি হলো? তার মানে দাঁড়ালো শুধুমাত্র শহরে থাকলে না, শহরের সাথে বয়সের একটা সম্পর্ক আছে, তাই না? বয়স একটা ফ্যাক্টর যেটা হাইড হয়ে আছে। তো এই যে হাইড হওয়া ফ্যাক্টর সেটাকেই আমরা বলি কনফাউন্ডিং ফ্যাক্টর। মানে আমি একটা পুরোপুরি কনক্লুশনে বলতে পারি না যে এই কারণেই মূলত এই আউটকামটা হচ্ছে, ঠিক আছে? তো আমরা যখন রিসার্চ করি তখন আমরা চেষ্টা করি যেন এই কনফাউন্ডিং ফ্যাক্টরকে আমরা অ্যাডজাস্ট করতে পারি বা প্রপারলি মেনশন করতে পারি। আচ্ছা, এখানে 3টা এক্সাম্পল আমি রেখেছি বায়াসের। একটু আপনারা রেসপন্স করার চেষ্টা করেন তো কোনটা কি বায়াস। যেমন প্রথমটা আমি একটু পড়ি। প্রথমটা হচ্ছে we assess the prevalence of diabetic among adult by recruiting patient from a private hospital in Dhaka. আমি বলি যে আমরা ডায়াবেটিক্স এর প্রিভ্যালেন্স দেখতে চাই অ্যাডাল্টদের মধ্যে, এবং আমরা এটা দেখেছি ঢাকার প্রাইভেট হসপিটালে যে সমস্ত অ্যাডাল্ট পেশেন্টরা আছে তাদের মধ্যে। এটা Selection bias. সিলেকশন বায়াস। বলতে পারবেন কিভাবে সিলেকশন বায়াস ঠিক হয়েছে? সিলেকশন বায়াস কিন্তু কিভাবে সেটা? কারণ একটা স্পেসিফিক হসপিটাল কে সিলেক্ট করা হয়েছে এন্ড জাস্ট অ্যাডাল্টদেরকে সিলেক্ট করা হয়েছে, নট আ স্পেসিফিক রেঞ্জ অফ এজের মানুষকে। আর হচ্ছে প্রাইভেট হসপিটাল থাকার কারণে ইকোনমিক একটা ব্যাপারও আছে। ঢাকায় তো হচ্ছে শুধু প্রাইভেট হসপিটাল যারা অ্যাফোর্ড করতে পারে তারা ইকোনমিক ভাবে আপার ক্লাস, তো বাকি ঢাকায় তো শুধু আপার ক্লাস থাকে না, সব ক্লাসের মানুষই থাকে, তো এখানেও সিলেকশন বায়াস হয়েছে। হ্যাঁ, দেখেন প্রথমে লিখেছে যে we assess the prevalence of diabetics among adults. বয়স্কদের মধ্যে প্রিভ্যালেন্সটা দেখবো, কিন্তু প্রিভ্যালেন্সটা দেখছি কিভাবে? শুধুমাত্র একটা প্রাইভেট হসপিটাল, তাও আবার ঢাকার একটা প্রাইভেট হসপিটাল থেকে আমি প্রিভ্যালেন্সটা দেখে তারপর আমি একটা রেজাল্ট ড্র করবো যে অল ওভার বাংলাদেশে অ্যাডাল্টদের মধ্যে ডায়াবেটিক্স এর প্রিভ্যালেন্সটা কেমন। পুরোটাই তো আমি সিলেকশন বায়াস করেছি, তাই না? তো আমার রেজাল্টটা তো যেটা আসবে সেটা তো পুরো একটা ফলস রেজাল্ট আসবে। তো আমি এটা করলাম কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। এটাই কিন্তু রিভিউয়াররা চেক করবে যে আপনি এই জিনিসটাকে কিভাবে সেখানে আপনার থিসিসে বা পেপারে মেনশন করেছেন। দেখেন নেক্সট ওয়ানটা হচ্ছে আ সার্ভে অন মেন্টাল হেলথ during COVID-19 was conducted using an online Google form shared on social media. এটাতে কি ধরনের বায়াস কাজ করেছে বলতে পারবেন? একটা সার্ভে করা হয়েছে কোভিড-19 এর সময় অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে, মানে সোশ্যাল মিডিয়া ইউজ করে মেন্টাল হেলথের উপর একটা সার্ভে করা হয়েছে, মেন্টাল হেলথ স্ট্যাটাস দেখার জন্য। কোভিড-19 এর সময় একটা অনলাইন সার্ভে করা হয়েছে বোঝার জন্য যে সোশ্যাল মিডিয়ার মেন্টাল হেলথের কন্ডিশনটা কিরকম ছিল কোভিড-19 এর সময়। এটাতে ওরা কি ধরনের বায়াসনেস এদের মধ্যে কাজ করেছে নাকি কোনো বায়াসনেস কাজই করেনি? ইনফরমেশন বায়াস হতে পারে, কারণ দে কুড বি লাইং। আচ্ছা, দেখেন এখানেও কিন্তু আমাদের সিলেকশন বায়াস আছে। আমি বলছি সার্ভে করব মেন্টাল হেলথ কোভিড-19 এর উপরে কিভাবে অনলাইনে। আমার কি ইন্টারনেট অ্যাক্সেস সবার আছে? আমি তাহলে কাদের কাদের উপর পড়ছি? তাহলে কি আমার পুরো বাংলাদেশের এই গ্রুপ অফ পিপল কি আমি এঙ্গেজ করতে পেরেছি, নাকি শুধুমাত্র একটা গ্রুপ অফ পিপল যারা মনে করেন একটু ইকোনমিক্যালি স্টেবল, যাদের মধ্যে এই ইন্টারনেট, ল্যাপটপ বা আদার স্মার্টফোনের অ্যাক্সেস আছে, তারাই তো শুধুমাত্র আমাকে এটাকে রিপ্রেজেন্ট করবে? এটা অ্যাকচুয়ালি ইয়েস এক্স্যাক্টলি এটা রিপ্রেজেন্টেটিভ হবে না। তো এটাও একটা বায়াস। আচ্ছা, থার্ড ওয়ান দেখেন, the study found higher lung cancer rate among people who carry lighter. একটা স্টাডি পেয়েছে যে সমস্ত মানুষেরা লাইটার ক্যারি করে তাদের মধ্যে লাং ক্যান্সারের সংখ্যাটা বেশি। ইজ ইট এ কারেক্ট কনক্লুশন? আমি দেখতে পাচ্ছি একজন লিখেছে কনফাউন্ডিং ফ্যাক্টর। এক্স্যাক্টলি এটা হচ্ছে একটা কনফাউন্ডিং
ফ্যাক্টর এখানে কাজ করছে, যে শুধুমাত্র লাইটার ক্যারি করে তাদের মধ্যে লাং ক্যান্সার দেখা যাচ্ছে। তার মানে কি আমার কিছু নির্দিষ্ট ভেরিয়েবল আছে যাদেরকে আমরা সব সময় মনে করি যে তারা একটা কনফাউন্ডার হিসেবে অ্যাক্ট করে। তাদের মধ্যে এজ একটা বিষয়, সেক্স একটা বিষয়, নানান বিষয়। যেমন মনে করেন খুবই এস্টাবলিশড একটা বিষয় কি স্মোকিং এর সাথে কিন্তু লাং ক্যান্সারের একটা সম্পর্ক আছে, তাই না? আমরা যদি এখন যাদেরকে নিলাম তাদের মধ্যে কয়জন স্মোকার, কয়জন স্মোকার না, সেই জিনিসটা কি আমরা দেখেছি? আমরা দেখে তারপর একটা রেজাল্ট ড্র করি, তো দেখি তো সেটার কোনো ইম্প্যাক্ট আসছে কিনা, তাই না? এই বিষয়গুলো কিন্তু আমার অবশ্যই আমার থিসিস যদি কেউ এই রিলেটেড কোনো কিছুতে করতে যায় অথবা রিসার্চ পেপার যখন করতে যাবেন তখন কিন্তু এই বায়াসের কথাটা লিখতে হবে। আচ্ছা, এখন কিভাবে আমি এই যে একজন জিজ্ঞাসা করেছেন যে আমি এই বায়াসটা কিভাবে রিডিউস করতে পারি। আচ্ছা, বায়াসটা রিডিউস করার দেখেন ইউজিং এ ক্লিয়ার ইনক্লুশন এন্ড এক্সক্লুশন ক্রাইটেরিয়া। আমি যখনই থিসিস করব, লিখবো, বা আমি আমার যে প্রপোজাল যেটাকে আমি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি সেখানে প্রথমেই কিন্তু আমার ইনক্লুশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়াটাকে সুন্দরভাবে মেনশন করতে হবে। মানে আমি কাদেরকে নিয়ে কাজ করব, কোন জায়গার মানুষকে নিয়ে কাজ করব, এই বিষয়গুলো কারা কারা ইনক্লুডেড হবে। মনে করেন আমি ওখানে লিখেই দিব আমি তাদেরকেই নিচ্ছি যাদের বয়স 20 থেকে 40। আমি মেনশন করে দিলাম প্রথমেই যে আমি শুধুমাত্র এই এজ এর রেঞ্জকেই নিয়ে আমি কাজ করব এবং আমি ওই এজ রেঞ্জেরই লোকজনকে সিলেক্ট করব। এক্সক্লুশন কি, মনে করেন যারা মাঝে মাঝে ঢাকাতে আসে তাদেরকে আমি বাদ দিয়ে দিব, যারা ঢাকার স্থায়ী বাসিন্দা শুধুমাত্র তাদের মধ্যে যারা 20 থেকে 40 বছরের তাদেরকেই আমি নেব। এইভাবে আমার ইনক্লুশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়াটা যেন আমার পেপারে, আমার থিসিসে, আমার প্রোটোকলে যেন সুন্দরভাবে মেনশন থাকে। সেকেন্ড ওয়ান কি, অ্যাপ্লাইং দ্য সেম ডেটা কালেকশন মেথড ফর এভরিওয়ান। মনে করেন আপনি দুটো গ্রুপ অফ পিপলকে নিয়ে কাজ করছেন, ওই যে যেটা একটু আগে একটা স্টাডি ডিজাইনে বলছিলাম যে কেস এবং কন্ট্রোল, ঠিক আছে? আপনি দুই গ্রুপের মানুষকে কিন্তু দুটো আলাদা মেথড ইউজ করে ডেটা কালেকশন করতে পারেন না। আপনি সবাইকে কিন্তু একই রকম মেথড ইউজ করে ডেটাটা কালেকশন করবেন, ঠিক আছে? এইভাবে আরেকটা বায়াসনেস দূর করা যায়। আচ্ছা, আমি মনে করেন সার্ভে করবো, আমি যে কোশ্চেনটা ইউজ করব অবশ্যই সেই কোশ্চেনটা যেন ভ্যালিডেট হয়। ভ্যালিডেট কিভাবে হয়? আপনি যে কোশ্চেনটা ইউজ করছেন সেটা তো হঠাৎ করে আপনার যেটা মনে চাইলো সেটার উপর বেস করে তো আপনি কোশ্চেনটা রেডি করেননি। আপনি হয়তো এর আগে কেউ না কেউ এটার উপরে মানে অন্য মানে খুব হয়তো আপনার মতো করে না, কিন্তু এই বিষয়টা নিয়ে এই কোশ্চেনটা ইউজ করে কাজ করেছে, মানে কোশ্চেনটা অলরেডি ভ্যালিডেটেড। অথবা মনে করেন এই জিনিসটা পুরোটাই নতুন যেটা আপনি করতে যাচ্ছেন, কিন্তু আপনি সার্ভে করার আগে জিনিসটাকে এক্সপ্লোর করে করে মানুষের কাছে বোঝার চেষ্টা করছেন কোন কোন ভেরিয়েবল এখানে ইম্প্যাক্ট ফ্যাক্টর এখানে কাজ করছে, সেইটার উপর বেস করে আপনি একটা কোশ্চেনটা ড্র করছেন। তারপর সেই কোশ্চেনটা নিয়ে আপনি ফিল্ডে গিয়ে ভ্যালিডেট করবেন যে এটা এগেনস্টে আমি যেভাবে কোশ্চেনটা থ্রো করছি বা রেসপন্সটা আসছে সেটা কি ভ্যালিডেট কিনা। ভ্যালিডেটেড টুল নিয়ে সেম এজ কোনো কিছু যদি মেজার করতে চান সেই মেজারমেন্টের ডিভাইস গুলাও যেন অ্যাকিউরেট হয় সেটা মেনটেন করে আপনি রিসার্চের ডেটা কালেকশনের কাজটাকে আপনি শুরু করবেন। Acknowledging bias and adjusting for it in analysis, ওই যে আমি যেটা বলছিলাম যে আমাদের কিছু কিছু ভেরিয়েবল আছে যেমন এজ, সেক্স, ইকোনমিক স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, এগুলো কিন্তু আমাদের সব সময় অ্যাডজাস্ট করে নিয়েই ডেটাটাকে অ্যানালাইসিস করতে হয়। মানে আমি ডেটাটা কালেক্ট করব, কালেক্ট করার পরে আমি গ্রুপে গ্রুপে মানে এজটাকে মনে করেন বিভিন্ন রেঞ্জে ভাগ করে নিয়ে তারপরে আমি দেখবো যে কোনটাতে কিরকম ডেটা আসে, তারপর একটা রেজাল্ট ড্র করব। আর যদি মনে করেন যে ক্লিয়ারলি স্টেটিং লিমিটেশন, মনে করেন যে আপনি সেভাবে ভাগ করে রেজাল্টটা ড্র করেননি, আপনি ওভারঅল এর উপরে রেজাল্টটা ড্র করেছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার পেপারে মেনশন করে দিতে হবে দিস ইজ দ্য লিমিটেশন অফ মাই স্টাডি। মেবি এটা থেকে অন্য কোনো রকমের রেজাল্টও আসতে পারতো, দ্যাট কুড বি আ গ্যাপ, দ্যাট কুড আ প্লেস ওয়্যার অ্যানাদার পারসন কুড ওয়ার্ক উইদিন দিস উইদিন দিস স্টাডি বলতে পারেন। মনে করেন যে আপনি এখানে ছেড়ে দিচ্ছেন এই স্টাডিটাকে, একটা গ্যাপও আপনি শো করে দিচ্ছেন, সেই গ্যাপটা নিয়ে এখন অন্য আরেকজন কাজ করতে পারে। এভাবে আপনি আপনার বায়াসটাকে রিডিউস করবেন। আচ্ছা, এরপর হচ্ছে কি ওয়াজ দ্য স্টাডি পারফর্ম ইন লাইন উইথ দ্য অরিজিনাল প্রোটোকল, এটাও কিন্তু তারা ফলো করবে। প্রোটোকলে মনে করেন আপনি লিখেছেন যে আপনি নেবেন
মেলদেরকে দিয়ে আপনি একটা কাজ করুন, বাট কোনো একটা কারণে একটা পর্যায়ে গিয়ে আপনার মনে হলো যে ফিমেলদেরকেও ইনক্লুড করতে হবে, কিন্তু সেটা কিন্তু আপনার প্রোটোকলে ছিল না, ঠিক আছে? আবার মনে করেন আপনি লিখেছেন আপনি কোনো একটা ইন্টারভেনশন দিবেন, ওই যে যেটা বললাম যে কোনো একটা হ্যান্ড ওয়াশিং এর কোনো কিছু দিয়ে আপনি দেখতে চাইছেন, হ্যাঁ, কিন্তু আপনি হ্যান্ড ওয়াশিং এর সাথে সাথে আপনি কিছু বিহেভিয়ারাল মেসেজও দিলেন। দেওয়ার পরে আপনি মনে করেন আপনি তাদের বলে দিলেন এইভাবে এভাবে হাত ধুতে হবে, এই টাইমে হাত ধুতে হবে, কিন্তু সেই জিনিসটা কিন্তু আপনার প্রোটোকলে মেনশন নাই। অথবা আপনার ডিউরেশনটা আপনি বলছেন একটা নির্দিষ্ট টাইমে গিয়ে আমি ডেটা কালেকশন করে আসবো, এটা ক্রস সেকশনাল, কিন্তু আপনি ভেঙে ভেঙে বেশ কয়েকবার গেছেন। তার মানেটা কি হলো, আপনি প্রোটোকলে যে কথাটা বলেছেন আপনি কিন্তু ইমপ্লিমেন্টেশনে সেই জিনিসটা করেননি, তাহলেও কিন্তু আপনার পেপারটা রিজেক্ট হবে। সো যেটা বলা হয়েছে সেটাই যেন আমার ইমপ্লিমেন্টেশনে আমার রেজাল্টে যেন থাকে, সেই জিনিসটা অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। আমার রিসার্চ কোশ্চেন গেল, স্টাডি ডিজাইন প্রপারলি করলাম কিনা, আমি বায়াস দেখলাম কিনা, মেজার করলাম কিনা সেটা হলো, এবং এরপরে আমি চলে আসি কিন্তু আমার অ্যানালাইসিসে, আমার অ্যানালাইসিসটা পারফেক্টলি হলো কিনা। আচ্ছা, অ্যানালাইসিস যদি পুর হয় মনে রাখতে হবে কনক্লুশনও কিন্তু পুর হবে। রিসার্চে কোয়েশ্চেন করছেন একটা, অ্যানালাইসিস করেছেন আরেকটা, কোনো মানে অ্যানালাইসিসের প্যাটার্নের মধ্যে কোনো লজিকই নেই, হ্যাঁ। এবং অনেক সময় এরকম হয় যে আমরা লিখেছি যে আমার স্যাম্পল সাইজ ক্যালকুলেশন করে আমি বললাম যে আমি 100 জন মানুষের কাছে ডাটা কালেকশন করতে যাব, কিন্তু পরবর্তীতে আপনি যখন অ্যানালাইসিস করছেন সেখানে টেবিল বা ফিগারে আপনি দেখাচ্ছেন 80 বা 85 জনের একটা রিপোর্ট। ট্রু, এটা হতে পারে আপনার ফিল্ডে, এমন হতে পারে আপনি যাদেরকে সিলেক্ট করছেন হঠাৎ করে তারা শহরে ছিল গ্রামে চলে গেছে, হ্যাঁ, হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে সে পার্টিসিপেট করবে বলে মাঝে এসে বলেছে সে পার্টিসিপেট করবে না, এরকম হতে পারে। এটা রিসার্চে আমরা ইরোর ধরেই থাকি, কিন্তু সেই জিনিসটা যেন প্রপারলি আপনার পেপারে আপনার থিসিসে যেন মেনশন করা থাকে যে মিসিং ডাটাগুলো কোথায় গেল বা কিভাবে এই মিসিংটা হলো বা পার্টিসিপেন্ট গুলো কিভাবে এক্সক্লুড হলো, সেই জিনিসটা যেন অ্যানালাইসিসের শুরুতেই মেনশন করা হয়। এখন ব্রডার অ্যাঙ্গেলে যদি আমরা দেখি দুই রকমের আমার যে মেথড, একটা কোয়ালিটেটিভ একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ স্টাডিতে যদি আপনি বেসিক অ্যানালাইসিস করেন, মানে মনে করেন আপনি পার্সেন্টেজ দেখবেন, এভারেজ দেখবেন, হ্যাঁ, সেটা অ্যাপ্রোপ্রিয়েট হলো কিনা সেটা আপনি খেয়াল রাখবেন বেজ অন ইউর রিসার্চ কোয়েশ্চেন। আর যদি আপনি মনে করেন যে আপনি দেখতে চাচ্ছেন কোন একটা অ্যাসোসিয়েশন, যে আমার কি সিগারেট খাওয়ার সাথে লাং ক্যান্সারের অ্যাসোসিয়েশন আছে, তাহলে কিন্তু শুধুমাত্র পার্সেন্টেজ দেখলে হবে না, তাহলে কিন্তু অ্যাসোসিয়েশনের জন্য কিছু অ্যানালাইসিসের মেথড আছে, সেই মেথড ফলো করে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, আপনাকে হয়তো রিগ্রেশন করতে হবে, সেই অ্যাসোসিয়েশন দেখানোর মেথড গুলো কিন্তু আপনার ফলো করতে হবে, হ্যাঁ। সেম এজ যদি কোয়ালিটেটিভে যান, কোয়ালিটেটিভে অনেকে করে কি আমরা লিখে দিই যে থিমেটিক অ্যানালাইসিস করব বা কন্টেন্ট অ্যানালাইসিস করব, হ্যাঁ, এই কথাগুলো আমরা লিখে দিই, কিন্তু আমি যে একটা অ্যানালাইসিস করব, আমি যে একটা থিম করব, সেই থিমটা আসলে কিভাবে আসলো, আমার কোড থেকে কিভাবে কোডটাকে আমি গ্রুপিং করেছি, গ্রুপ থেকে কিভাবে আমি কোয়ান্টিফাই কিভাবে সেগুলোকে থিমে এনেছি, এই জিনিসগুলা প্রপারলি যেন আমার অ্যানালাইসিসে মেনশন করা থাকে, ঠিক আছে। প্রত্যেকটা রেসপন্স যেন অ্যানালাইসিসে সুন্দর মতো দেওয়া থাকে, এমন না শুধুমাত্র বেগ একটা কথা বলে ফেললাম যে আমি একটা থিমেটিক অ্যানালাইসিস করব। এই জায়গাগুলো কিন্তু রিভিউয়াররা খুবই মানে রিভিউয়াররা চেষ্টা করে, খেয়াল করে এবং দেখে যে আপনি কিভাবে ফ্লোটা মেনটেন করেছেন। আচ্ছা, খুবই লাস্ট একটা সেগমেন্ট, সেটা হচ্ছে কনক্লুশন। কনক্লুশনটাকে খুব ক্লিয়ার হতে হবে। মনে করেন যে আপনি যে কনক্লুশনটা যখন আপনার থিসিসে লিখবেন বা পেপারে লিখবেন, মনে করবেন যে আপনি যা যা ফাইন্ডিংস পেলেন সেটার একটা খুব শর্ট একটা সামারি কিন্তু কনক্লুশন, সেটার উপর বেস করে কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে কিছু রিকমেন্ডেশন দিয়ে থাকি যে যেহেতু এভিডেন্স এটা বলেছে, সো এখানে একটা ইন্টারভেনশন হলে খুবই ভালো হয়। কিন্তু হঠাৎ করে এসে কোনো কিছু মনে করেন আপনার স্টাডিতে এই রিলেটেড কিছুই আসে নাই, আপনি বলে বসলেন যে এই জিনিস হলে পলিসিতে এই ইম্প্যাক্ট ফেললে খুব ভালো হবে, তাহলে কিন্তু এটা আপনার পেপার রিজেকশনের চান্স কিন্তু বাড়ায় দেয়, এবং এটা যে আপনি ওভার এস্টিমেট বা ওভার কনফিডেন্ট ওভার স্টেটিং কোনো একটা কিছু বলতেছেন সেটা কিন্তু রিভিউরা ধরে ফেলে। সেম এজ মনে রাখবেন যে
আপনি অনেকগুলো ডাটা নিয়ে কাজ, আমি যখন কোয়ান্টিটেটিভ করি ডেফিনেটলি আমার স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট যখন জিনিসটা আসে সেটাকেই আমি বলি হ্যাঁ এটার উপর বেস করে আমি বলি যে আমার ভেরিয়েবলটা মানে জিনিসটা কতখানি অ্যাসোসিয়েটেড আর কতখানি না, কতখানি পজিটিভ কতখানি নেগেটিভ। কিন্তু তার মানে এটা না যে কোনো একটা মাইনর কোনো কিছু সেটাকে আপনি মানে মনে করলেন যে সেটাকে অবহেলা করে সেই জিনিসটাকেও কোনো না কোনো ভাবে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। আবার মনে করবেন যে খুবই মানে ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট ফাইন্ডিংস ইগনোর জাস্ট বিকজ যেটা আমি লিখছি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না। আবার কনক্লুশন অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টাডি সাইজ এন্ড ডিজাইন, মানে হচ্ছে এটাও দেখতে হবে যে আমার স্টাডির সাইজটা কিরকম ছিল এবং ডিজাইনটা কিরকম ছিল, সেই অনুযায়ী আমার যে কনক্লুশন সেটাকে আমি ঠিক মতো বলেছি কিনা। যেমন স্টাডি করেছি কোয়ালিটেটিভ, কিন্তু আমরা যেটা জানি যে কোয়ালিটেটিভ স্টাডির একটা লিমিটেশন হচ্ছে কি সেটা কোয়ান্টিটেটিভ এর মতো জেনারেলাইজ করতে পারে না, ওভারঅল পুরো মানুষের উপরে মানুষকে নিয়ে কোনো একটা কনক্লুশন সে দাঁড় করতে পারে না। আবার কোয়ান্টিটেটিভের একটা বিষয় আছে, আপনি 100 বা 150 শুধুমাত্র শহরের লোক নিয়ে পুরো বাংলাদেশের মানুষের সম্পর্কে কোনো একটা স্টেটমেন্ট দিতে পারে না। তো আমার স্টেটমেন্ট দেওয়ার আগে আমার স্টাডি সাইজ এবং ডিজাইনটাকে মাথায় রেখেই কিন্তু কনক্লুশনে কোনো একটা স্টেটমেন্টটা দাঁড় করাতে হবে। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আপনার পেপারে আপনি এটা মনে রাখবেন, এই জিনিসটা কিন্তু আপনার জার্নাল চাই যে আপনার কি আপনার স্টাডির সাথে অন্য কারোর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা সেই জিনিসটা যেন আপনি ডিসক্লোজ করেন, মানে সেখানে ওপেন করেন। না থাকলে সেটাও বলবেন, যদি থাকে সেটাও কিন্তু আপনি সেখানে আপনি মেনশন করবেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেকেই কিন্তু আমরা জানি না যে অ্যাকচুয়ালি আমার রিসার্চ পেপার বা ম্যানুস্ক্রিপ্ট এগুলোর মধ্যে পার্থক্যটা কি। হ্যাঁ, আপনি তো মাস্টার্স লেভেলে একটা থিসিস করছেন, থিসিস পাবলিশড হয়, হ্যাঁ। আবার মনে করেন আপনি সেটাকে রিসার্চ পেপার হিসেবে পাবলিশ করবেন, যতক্ষণ না জিনিসটা রিসার্চ পেপার হিসেবে পাবলিশ হয়, যতক্ষণ এটা ড্রাফট পর্যায়ে থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমরা বলি এটা একটা ম্যানুস্ক্রিপ্ট। ওয়ান্স ইট পাবলিশড ইন জার্নাল তখনই এটা হয়ে যায় রিসার্চ পেপার বা রিসার্চ আর্টিকেল, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু লিঙ্ক আছে যেটাতে গিয়ে আপনারা আমি যতগুলো কথা বলেছি ক্রিটিক্যাল অ্যাপ্রেজাল সম্পর্কে আরো কিছু যদি জানতে চান তাহলে সেই জিনিসগুলো জানতে পারবেন। থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি আমার প্রেজেন্টেশনটা শেষ, বাট অনেকেরই কিছু কোশ্চেন ছিল, আমি হয়তো রেসপন্স করিনি। আচ্ছা, কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে মিসিং ডাটা হ্যান্ডেলের জন্য কি কি ওয়ে সাজেস্ট করবেন মিসিং ডাটা হ্যান্ডেল করার জন্য? আচ্ছা, কোয়ান্টিটেটিভে যখন মিসিং ডাটাগুলো আসবে, মিসিং ডাটার বিষয়টা কি, সেই ডাটাগুলো তো আমার কাছে নাই। আমি যখন ক্রিটিক্যাল অ্যাপ্রেজালে যে কথাটা বলতেছিলাম যে এই জিনিসগুলো আমাকে মেনশন করে দিতে হবে যে মিসিংটা হলো কিভাবে, ঠিক আছে? সেটার পিছনে নিশ্চয়ই আপনার তো কোনো না কোনো একটা কারণ ছিল, সেই কারণটা যেন আপনি প্রপারলি সেখানে মেনশন করেন। আদৌ কি আপনার রেসপন্ডেন্ট চলে গেছে, নাকি মিড একটা মাঝ পর্যায়ে এসে বলেছে সে করবে না, নাকি কোন ন্যাচারাল ফ্যাক্টর এখানে কাজ করেছে, সেই জন্য যে আপনার ডাটাগুলো মিসিং হয়েছে এটা প্রপারলি মেনশন করাই হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রেজালের ওয়ান অফ দ্য পয়েন্ট। আচ্ছা, ওকে, আচ্ছা, মনে হচ্ছে আমি মোটামুটি অন্য প্রশ্নগুলোর অ্যান্সার প্রেজেন্টেশনের ফাঁকে ফাঁকে দিয়েছি, বাট ওভারঅল যদি আর কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারে। ম্যাম, আমার একটা কোয়েশ্চেন আছে। আমি সোশ্যোলজি ডিপার্টমেন্টের 4th ইয়ারে পড়ছি। আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা যখন কেউ অনার্সে বা মাস্টার্সে একটা পেপার পাবলিশ করতে চাই ফার্স্ট টাইম, তো কিছু জিনিস মাথায় আসে যে আসলে পেপারটা কিভাবে লিখবো বা ফরম্যাটিং কি হবে, মানে মানে একদম বেসিক থেকে শুরু করা অনেক ডিফিকাল্ট ফিল হয়, বাট করতে চাচ্ছে। তো এরকম একজন স্টুডেন্টের জন্য আপনার কি পরামর্শ থাকবে, তার পেপারটা সে কিভাবে শুরু করবে এবং কিভাবে পাবলিশিং পর্যায়ে পর্যন্ত নিয়ে যাবে? আচ্ছা, এখন তার মানে হচ্ছে আপনি কোনো একটা রিসার্চ করতে চাচ্ছেন। হ্যাঁ, রিসার্চের দুটো ওয়ে আছে, ওই যে যেটা একটু আগে বলছিলাম যে কিছু প্রাইমারি রিসার্চ, কিছু হচ্ছে সেকেন্ডারি রিসার্চ। প্রাইমারি হচ্ছে আমি গিয়ে ডাটা কালেকশন অন ফিল্ডে গিয়ে করে নিয়ে আসবো, আর সেকেন্ডারি হচ্ছে আমার অলরেডি এভিডেন্স করা আছে, সবাই রিসার্চ করেছে, এখন আমি সেই রিসার্চ গুলো নিয়ে বসে আমি নিজে সেগুলাকে পড়বো, সেটা অ্যানালাইসিস করে আমি একটা কনক্লুশন ড্র করবো, সেটা হচ্ছে সেকেন্ডারি।
আচ্ছা, আপনি এখন রিসার্চ করতে চান, যে কোনো বিষয়ে আপনি একটা রিসার্চ করতে চান, তো সেটাই যে টপিক সিলেকশনের জন্য প্রথমে কি করতে হয়, প্রথমে হচ্ছে লিটারেচার রিভিউ করতে হয়। আপনাকে শুরু করতে হবে কিন্তু লিটারেচার রিভিউ দিয়ে, ঠিক আছে? আপনি লিটারেচার রিভিউ করে প্রথমে দেখবেন যে আপনি যে বিষয়ে কাজ করতে চান সেই বিষয় নিয়ে কি আগে কেউ কাজ করে রেখেছে, সেটাকে আগে সার্চ করে অনেকগুলো মনে করেন লিটারেচার, বা সেটা না হোক সেটার আশেপাশে দিয়ে কে কিরকম লিটারেচার করেছে সেই লিটারেচার গুলো নিয়ে আপনি আগে পড়বেন, ঠিক আছে? এটা হবে আপনার প্রথম স্টেপ। তারপরে এগুলো পড়ার পরে দেন ইউ হ্যাভ টু ডিসাইড যে আমার কিছু রিসার্চ করার জন্য যে ক্রিটিক্যাল অ্যাপ্রেজাল বলতে গিয়ে কিন্তু অনেক কথাই বলেছি যে আমি এখন এটা বিষয়ে রিসার্চ করব, আমি একটা প্রশ্ন ঠিক করেছি। প্রথমে আপনিও আপনার একটা কোশ্চেন থেকে আইডেন্টিফাই করে ফেলবেন যে আমি তো লিটারেচার রিভিউ করলাম এই টপিকের উপরে, আমার কাছে মনে হয়েছে যে যারা যারা এই বিষয়ে কাজ করেছে তাদের মধ্যে একটা গ্যাপ আছে। তারা মনে করেন যে কি বলবো, একটা উদাহরণ আপনাকে দিই। যেমন ধরেন, আচ্ছা হ্যান্ড হাইজিন নিয়ে একটা এক্সাম্পল দিই। হ্যান্ড হাইজিন নিয়ে অনেক কাজ হয়েছে। আচ্ছা সবাই দেখলো অ্যাডাল্টরা কিরকম করেছে, ইসলামের মানুষরা কিরকম করে, গ্রামের মানুষরা কিরকম করে। আপনি অনেক লিটারেচার পড়লেন, আপনার ইন্টারেস্ট হচ্ছে হ্যান্ড ওয়াশিং এর উপরে। দেখার পরে আপনি দেখলেন যে কেউ তো আসলে আমার সোসিওলজির পার্সপেক্টিভে, সোশ্যাল বিহেভিয়ারাল সায়েন্সের পার্সপেক্টিভে তো কেউ দেখেনি যে হ্যান্ড ওয়াশিং কি করে, কতখানি করে, কতখানি কম করে, সবাই নাম্বার দেখেছে, কিন্তু কেন করে সেটা দেখেনি। আপনি তখন গ্যাপ আইডেন্টিফাই করলেন এবং আপনি একটা রিসার্চ কোশ্চেন তখন খাতায় লিখবেন যে আমি কি করতে বা কি দেখতে চাই। আমি দেখতে চাই হোয়াট আর দ্য ডিটারমিনেন্টস অফ হ্যান্ড ওয়াশিং, ঠিক আছে? ডিটারমিনেন্টস অফ হ্যান্ড ওয়াশিং বিহেভিয়ার, মানুষের হাত ধোয়ার এই যে যে প্র্যাকটিসটা তারা করে সেটার পিছনে আসলে কোন কোন ফ্যাক্টর গুলো কাজ করে আপনি এক্সপ্লোর করবেন। রিসার্চ কোশ্চেনটা প্রথমে ড্র করবেন, তারপরে আমি ক্রিটিক্যাল অ্যাপ্রেজালে অনেক কথাই বলেছি, এটা নিয়ে আরো একটু ভাস্ট, আপনাকে যদি অন্য কোনো একটা সেশনে বলতে পারি তাহলে খুবই ভালো হয়। তারপর আপনি স্টাডি ডিজাইন চুজ করা, প্রপার ইমপ্লিমেন্ট করা, মেথোডোলজি ঠিক করা, বায়াস গুলোকে কন্ট্রোল করা, ডেটাকে অ্যানালাইসিস করা, রেজাল্ট নিয়ে আসা, ডেটাকে অ্যানালাইসিস করা, তারপরে হচ্ছে ডিসকাশন এবং কনক্লুশন করা। এইভাবে আপনাকে আসতে হবে। আমার মনে হয় এটা অন্য একটা সেশনে খুব ডিটেলসে বলা যাবে যদি আপনারা অনেকে এটার বিষয়ে যদি ইন্টারেস্টেড হন। তবে ফার্স্টে লিটারেচার রিভিউ। ম্যাম থ্যাংক ইউ সো মাচ, অনেক এক্সপ্লেইন করে বললেন। আরেকটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে মানে পেপারটা রাইটিং এর ওয়ার্ডিংটা সিলেক্ট করা, মানে এটা তো নর্মাল ইয়ার মধ্যে লিখলে হবে না। রিসার্চ পেপারের যে রাইটিং ফরম্যাটটা, কি ওয়ার্ড ইউজ করবো, কিভাবে করবো, এটার কি কোনোভাবে আমরা কোথাও থেকে এটা শিখতে পারি কিনা পেপার রাইটিং এর আগে? আচ্ছা, মানে ওয়ার্ড লিমিটের কথা কি বলছেন? না, ওয়ার্ড লিমিট না ম্যাম, আমি বলতে চাচ্ছি যে এটা তো নর্মাল অ্যাসাইনমেন্ট না, এটা তো একটা রিসার্চ পেপার হবে, তো এটার এটা রাইটিং স্টাইলটা কি ওয়ার্ড ইউজ করব, কোন ওয়ার্ড ইউজ করব না, কিংবা সেন্টেন্স ফরম্যাট গুলো কেমন হবে, এই সব কিছু আমরা আসলে কোথা থেকে আইডিয়া নিতে পারি? আচ্ছা, এইগুলো আইডিয়া নেওয়ার একটাই মাধ্যম, সেটা হচ্ছে আপনি যত বেশি পড়বেন আপনি তত বেশি শিখবেন। আপনি যত বেশি আপনি যে টপিকে ইন্টারেস্টেড সেই টপিকের রিসার্চ পেপার গুলো নামায় পড়বেন তত বেশি আপনি জানবেন। এটার কোনো কোথাও কোনো ফরম্যাটিং নাই। তবে হ্যাঁ, আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে কিছু কিছু জিনিস বলতে পারি। যেমন মনে করেন আমরা অনেকেই বলে দিই ধাম করে যে দেয়ার ইজ নো স্টাডি রিগার্ডিং দিস, হ্যাঁ, এরকম কোনো কিছুই নাই। এভাবে কিন্তু রিসার্চের ভাষায় কথা বলতে হয় না, সেখানে বলার টোনটা একটু অন্যরকম হয়। হ্যাঁ, এরকম ছোট 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 অনেক বিষয় থাকে, যেমন বলা যেতে পারে, এভাবে বলা যায় যে অনেকে এটার উপরে স্টাডি করেছে, বাট এখানে মনে হয়েছে সোশ্যাল বিহেভিয়ার ডিটারমিনেন্টসটা এখনো এক্সপ্লোর হয়নি, যেটা আমি এক্সপ্লোর করতে চাচ্ছি স্টাডির মাধ্যমে। জিনিসটাকে এভাবে বলতে হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো যত পড়বেন ততই জানবেন। আমার মনে হয় এরকম করে অনেক কিছু লেখার অনেক স্টাইল থাকে। পরবর্তীতে চাইলে এটা নিয়েও আমরা আপনাদের সোমাইয়া ভাইয়া কিছু একটা আপনাদের ইন্টারেস্টের উপর কিছু একটা অ্যারেঞ্জ করতে পারে। বাট যত বেশি পড়বেন তত বেশি শিখবেন। আচ্ছা, সাইম মনে হয় হাত তুলেছেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে জাপানিজ স্টাডিজ ডিপার্টমেন্টে, আমি সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। তো আমার হচ্ছে বাংলাদেশ স্টাডিজ কোর্সের একটা হচ্ছে কোর্স টিচার হচ্ছে অ্যাসাইনমেন্ট দিয়েছিল। সেটা হচ্ছে নিজের এলাকার জিআই পণ্য, সম্ভাব্য জিআই পণ্য আর হচ্ছে বিলুপ্তপ্রায় পণ্য নিয়ে কাজ করতে হবে। তো আমি হচ্ছে আমাদের এলাকার যে মৃৎ শিল্প, পোটারি, এটার উপর কাজ করতে গিয়ে
দেখা গেছে যে আমি হচ্ছে ইউনো স্যারের সাথে কথা বলছিলাম পারমিশনের জন্য, উনি পারমিশন দেওয়ার পর উনি বললেন যে আপনি যদি পারেন তাহলে এটাকে একদম হচ্ছে রিসার্চ পেপার করে ফেলবে, যেহেতু এটার উপর কাজ নেই বললেই চলে। একটা ছিল, একটা আপু করেছিল থিসিস, ওইটা পাবলিশ হয় নাই। তো ওনার পরামর্শ, উনি আমাদের ঢাবির বড় ভাই, তো উনি আমাকে জাস্ট একজন ক্যাম্পাসের বড় ভাই হিসেবে হেল্প করেছে। এখন আমি হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের হচ্ছে ওয়ার্ড লিমিট ছিল 2500, কিন্তু আমার হচ্ছে এখন যেটা মানে আমি যে কাজটা করেছি সেটা প্রায় 4500 ওয়ার্ড হয়ে গেছে। এন্ড আমি হচ্ছে আমার ম্যামের সাথেও কথা বলেছি, ম্যামও বলেছে যে মানে এটা পাবলিশ করা যেতে পারে। এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে মানে আমরা যদি বাইরে পাবলিশ করতে যাই একাডেমিয়াতে বা অন্য কোনো মানে প্রমিনেন্ট যেই জার্নাল গুলো আছে, ওইখানে একটা পেপার রিভিউ করতে $899 চাই। এখন আমাদের পক্ষে তো এটা পে করা তো কোনোভাবে সম্ভব না। এমন কোনো ওয়ে আছে কি যেখানে আমরা হচ্ছে মানে এটা পাবলিশ করতে পারি? পেপার পাবলিকেশনের কস্ট, হ্যাঁ, এটা শুধু আপনাদের না, সব লেয়ারে সব জায়গায় কিন্তু একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, এখন বড় বড় জার্নালেও কিন্তু দু রকমের পাবলিকেশন হয়। হ্যাঁ, একটা হচ্ছে ওপেন পাবলিকেশন, যেখানে আপনি টাকা দিবেন এবং আপনার পেপারটা হচ্ছে অ্যাক্সেসিবল, সবাই অ্যাক্সেস করতে পারবে। আর আরেকটা হচ্ছে সেখানে আপনি পাবলিশ করতে পারেন, বাট সেটা অ্যাক্সেসিবল হবে না, সেটা অ্যাক্সেস করতে গেলে সেটাকে পেমেন্ট করে যেতে হবে। ওই সমস্ত জায়গাটা আপনি দিতে পারেন, তারা এইভাবে পাবলিশ আপনারটা করার জন্য কনসিডার করতে হবে বেসড অন দ্য কোয়ালিটি অফ ইউর রিসার্চ পেপার। এটা একটা ওয়ে, বাট এটাতে অনেকে যায় না কেন? আপনি কেন রিসার্চটা করছেন? যেন মানুষরা আপনার এই রিসার্চটা পড়ে, তাই না? তারা সেই জিনিসগুলোকে সাইট করে। কিন্তু সেটা যদি ওপেনই না হয়, তাহলে তো শুধুমাত্র নলেজটা আপনার কাছেই থেকে গেল। তো এই জন্য অনেকে এটাতে আগ্রহী হয় না। আচ্ছা, সেকেন্ড যেটা করা যেতে পারে, কিছু কিছু জার্নাল আছে, হ্যাঁ, যারা শুধুমাত্র যদি আপনার দেশের মানে থাকে না যে শুধু বাংলাদেশের অথারদের নিয়ে পেপারটা ড্র করা হয়েছে, মানে বাংলাদেশের অথার লাইনে যারা আছে সবাই বাংলাদেশি, হ্যাঁ, তারা সেই সমস্ত ক্ষেত্রে ওয়েভ করে। আবার কিছু জার্নাল আছে মেবি যদি আপনি প্রপার জাস্টিফিকেশন দিতে পারেন, যেমন +1 জাস্টিফিকেশন যদি দিতে পারেন, তাহলে দেখা যায় যে প্রথম আর্টিকেল পাবলিকেশনে তারা আপনাকে মানে ফ্রি অফ কস্টে সে পাবলিকেশনে আপনি যেতে পারেন। সো এটা হচ্ছে একটু সার্চ করলে পাবেন আর কি। বাট আপনার যেহেতু একটু মানে আপনার রিলেটেড যেটা, রিলেভেন্ট যেটা, সেভাবে দেখে আপনি একটু দেখলে হয়তো পাবেন আর কি। ওকে আপু, থ্যাঙ্কস। আর হচ্ছে যদি আপনাকে পেপারটা দেই, আপনি কি একটু দেখে দিতে পারবেন? আচ্ছা, আমি তো মূলত আপনি যেটা বললেন, এখন আমি ডিটেলস জানি না আপনার পেপারের মানে পুরো থিমটা কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে এটা কি শুধুমাত্র কি এরকম কিছু যে আমি মানে মৃৎশিল্প বা মানে মানে হোয়াট আই মিন টু সে, আচ্ছা আপু, আমাকে আসলে জানতে হবে, বেসিক্যালি জানলে দেন। আমি হচ্ছে কাজ করেছি হচ্ছে আমাদের যে এই মৃৎশিল্পটা আছে এটাতে হচ্ছে মানে ডিক্লাইনিং হচ্ছে কিনা, তারপর হচ্ছে কোনো ওই যে টেকনোলজি অ্যাডাপশন আছে কিনা, আর হচ্ছে তারপর হচ্ছে তারা হচ্ছে মাটির আড়ালে মানে তারা আমাদেরকে জানিয়েছে যে আহ যারা কুমোর তারা বলছে যে আমরা হচ্ছে মাটি পাই না, কিন্তু যদি সাইম ভাইয়া একটু হ্যাঁ ফাস্ট করবে আপু, ওই তো যে কোয়েশ্চেনটা, হ্যাঁ, জাস্ট না হচ্ছে হলে হচ্ছে আমাদের সেশনের টাইমটা হ্যাঁ শেষ হয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা। আপু, জাস্ট হচ্ছে টেকনোলজি ইনোভেশন, তারপর হচ্ছে ক্লে প্রকিউরমেন্ট, আর হচ্ছে আপনার হচ্ছে ক্লে রিসোর্স পলিটিক্স, এই তিনটার উপর কাজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় আমার মেইল অ্যাড্রেসটা সুমাইয়ার কাছ থেকে আপনারা কালেক্ট করেন। হ্যাঁ, তারপরে ইনশাল্লাহ দেখি আমি যদি ওখানে কোনো ইনপুট বা আপনার যদি জাস্ট এট এ গ্ল্যান্স দেখে কোনো একটা রিভিউ দিতে পারি, আহ, আমি সেভাবে চেষ্টা করবো আপনাকে হেল্প করার। ওকে থ্যাংক আপু, ইউ। থ্যাংকস। আপা আসসালামু আলাইকুম। তানজিমা বলছি, নুরুন নাহার আপা। ও আচ্ছা, হ্যাঁ তাজমা আপা, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে আপা, মাশাআল্লাহ। পুরো সেশনটাই আমি শুনলাম, খুবই সুন্দর, আমার একদম ফুল রিভিউ হয়ে গেল। ধন্যবাদ আপা, খুব সুন্দর ছিল মাশাআল্লাহ। আর থ্যাংক ইউ ফর জয়নিং।
একটা প্রশ্ন আপা ভাবছিলাম, আমি একটু তো সোশ্যাল সায়েন্স পড়েছি, তো এই যে আমরা যখন রিসার্চ কোশ্চেন করছি, যখন পিকোটা করছি, এটা কি মেডিকেল সায়েন্সের জন্য আলাদা নাকি সোশ্যাল সায়েন্সও আমরা পিকোটা ব্যবহার করতে পারি? এটা একটু আমার হঠাৎ তখন মনে হলো যে এটা আমি জানি না ভালো মতো। সেখানে অনেক সোশ্যাল সায়েন্স আছে, আপনিও তো অ্যানথ্রোপোলজিস্ট, একটু এটা জানার ইচ্ছা আছে। আর একটু বলে ফেলি, আপা কোশ্চেনটার অ্যান্সার অবশ্যই দিবেন। খুব ভালো ছিল, আরো আপা চাই আপনি আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং এখন আমরা তো স্টাডি পার্টনার, এখন যে একাডেমিক সবকিছু মিলে আপনি আরো বেশি বেশি যেন করেন, এটাতে যেন আপনি যুক্ত থাকেন। আর সুমাইয়াকে আমি চিনি না, আমিও ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনাই। তো আমি এই রিসার্চ অ্যাসোসিয়েশনে কিভাবে, মানে এই সোসাইটিতে যুক্ত হতে পারি, আমাকে একটুখানি জানাবেন। হ্যাঁ, আমি কাছাকাছি থাকি, এখানে ধানমন্ডিতে আমার বাসা। জি, থ্যাংক ইউ। তাহলে আমি মনে করি এটাই আমার লাস্ট কোয়েশ্চেন। আপা, পিকো বোঝানোর কারণটাই হচ্ছে সেটা সোশ্যাল সায়েন্স হোক, সেটা পাবলিক হেলথ হোক বা অন্য কিছুই হোক, যে কোনো রিসার্চে কিন্তু একটা কোশ্চেন দিয়ে স্টার্ট হবে। কোশ্চেনটাকে ক্লিয়ার রাখতে হবে এই 4টা ভেরিয়েবলটাকে মেনশন করে, ঠিক আছে? এখানে ভাগ করার দরকার নাই, এটা সায়েন্স না সোশ্যাল সায়েন্স না পাবলিক হেলথ, ভাগ করার দরকার নাই। আমি কাদেরকে নিয়ে কাজ করছি? আমি তো কাউকে না কাউকে নিয়ে কাজ করব, তাই না? যে মৃৎশিল্পীদের নিয়ে কাজ করব, আমার এই পপুলেশনটা যেন মেনশন থাকে, ঠিক আছে? আমি কোন জিনিসটা দেখবো, কোন জিনিসটা দেখতেছে, ওই যে উনি দেখতে চাচ্ছেন যে ওনার কাজ, মানে মৃৎশিল্পীর যে বিভিন্ন বিষয়ে যে কাজকর্মগুলো রয়েছে সেগুলা, এবং সেটাকে হয়তো তিনি দেখবে যে, বা লেখার সময় কোথাও না কোথাও সে বলবে আগে এমন ছিল এখন এরকম, হ্যাঁ, বা চেঞ্জেস এর কথা যে উনি বলতেছে যে টেকনোলজির একটা প্রভাব পড়েছে এবং আউটকামটা কি, সেটা কি আমার ডিজাইনে কোনো ইম্প্যাক্ট করছে, সেটা কি আমার মার্কেটে কোনো ইম্প্যাক্ট করতেছে, আমি তো এই বিষয়টাই দেখবো, তাই না? এটা মনে করেন মৃৎশিল্পের একটা পার্সপেক্টিভে বললাম। সো এটা হচ্ছে ফর অল কনটেক্সট। শব্দটা হয়তো মনে হতে পারে একটু ক্লিনিক্যাল, যেমন মনে হচ্ছে যে ইন্টারভেনশন, তার মানে তো আমি এটা কি কোনো কিছু আমি দিব, বা কন্ট্রোল মনে হচ্ছে যেন পাবলিক হেলথ, বাট বিষয়টা সেম। পপুলেশন ঠিক থাকতে হবে, কি নিয়ে কাজ করছি, এবং আমার আউটকাম মানে আলটিমেট রেজাল্ট বা আলটিমেট সেটা সোশ্যাল সায়েন্সের পার্সপেক্টিভে আমি কি জিনিসটা দেখতে চাচ্ছি, সেটা যেন আমার কোশ্চেনে প্রপারলি মেনশন থাকে, এটাই। থ্যাংক ইউ আপা, জেনারেল ফরম্যাট খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আর সুমাইয়া, আমি তানজিমা বলছি, আপনাদের এখান থেকে মেল এসছে, তো কিভাবে আপনাদের এই প্রসিডিউরটা একটু জানাবেন প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম তানজিম আপু। জি, থ্যাংক ইউ। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে, এবং আমি খুবই গ্রেটফুল দ্যাট আপনি এতটা এনথুজিয়াস্ট আমাদের সংগঠনের ব্যাপারে। তবে এখানে আমি কিছু ইনফরমেশন আপনাকে জানিয়ে দিই। ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের লিড স্টুডেন্ট অর্গানাইজেশন। সো without being a Dhaka University student, it's really tough to be our general member. So এটা হচ্ছে গিয়ে একটা বিষয়। না সমস্যা নেই, আমরা ইনশাআল্লাহ ম্যাম আপনাকে অ্যাড করে নিব, আমরা কথা বলবো আপনার সাথে। জি জি, থ্যাংক ইউ। হ্যাঁ, আর আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে 2টা মাস্টার্স করেছি। ওকে, জি, থ্যাংক ইউ। না না আপা, রানিং স্টুডেন্টদের কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জি জি, ঠিক আছে, আমার সাথে একটু কথা বলে নিন। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আর আপাকে অসংখ্য ধন্যবাদ, আপার জন্যই আমি জয়েন করতে পেরেছি। ওকে, ধন্যবাদ আপা, ভালো ছিল আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ তানজিনা সুলতানা পারভিন আপুকে। যেহেতু ফাহিম ভাইয়া বলেছেন যে আপনার সাথে আমরা কানেক্টেড হয়ে যাব, ইনশাল্লাহ আমি আপনাকে রিচ আউট করব আমাদের সংগঠনের সাথে যেভাবে কানেক্ট হওয়া যায়। আমি এ পর্যায়ে আমরা আমাদের সেশনটি একদম শেষ প্রান্তে চলে এসেছি। যেহেতু আর কারো প্রশ্ন নেই এবং আমাদের অনারেবল ট্রেনার বলেছেন যে ওইটাই লাস্ট কোয়েশ্চেন ছিল, তো আমি এইভাবে এই কোয়েশ্চেনের মধ্য দিয়ে আজকে সেশনের কোয়েশ্চেন অ্যান্সার পর্বের সমাপ্তি ঘোষণা করছি। আর একই সাথে আপনাদের লাস্ট একটা কোশ্চেন করতে পারি? আসলে সময় অনেক হয়ে গেছে, তো আমাদের ট্রেনার যদি পারমিট করেন। আসলে সময় অনেক হয়ে গেছে আপু, খুব শর্টে বলেন। আচ্ছা, খুব শর্টে বলতে হবে রিমা আপু। ম্যাম, আমরা যারা রানিং স্টুডেন্ট, আমরা যদি কোনোভাবে ICDDRB এর কোনো রিসার্চ প্রজেক্টে যুক্ত হতে চাই বা ফ্রেশ গ্রাজুয়েট হয়ে মানে গ্রাজুয়েশনের পরে চাই, তাহলে আমাদের কি করা উচিত, কিভাবে প্রিপেয়ার হওয়া উচিত, একটু যদি সংক্ষেপে বলতেন। আচ্ছা, ঠিক আছে। আমি তো এখানে জয়েন করেছি আপনাদের মধ্যে থেকেই, তাই না?
আপনাদের মতোই ফ্রেশ গ্রাজুয়েট থেকেই তো আমি এখানে এসেছি, বা যারা আসছে তারাও তো সেরকমই আসছে, তাই না? আচ্ছা, কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারেন? থিসিসটা খুব সুন্দরভাবে করেন। যদি থিসিসটা খুব সুন্দরভাবে করতে পারবেন, তার মানে হচ্ছে রিসার্চের প্রত্যেকটা লাইন আপনি খুব সুন্দরভাবে বুঝে গেছেন, একটা প্রাইমারি ধারণা আপনার খুব সুন্দর হয়ে গেছে, তাই না? তো সেইখান থেকে আমাদের এখানে এবার একটু অন্য অন্য সাইড থেকে বলি, অনেকে ইন্টার্ন হিসেবে প্রথমে জয়েন করে, একটু শেখে, একটু নেচারটা, একটু এনভায়রনমেন্টটা বোঝার চেষ্টা করে। হ্যাঁ, তারপর যদি আপনার একাডেমিক নলেজ আর এই যে প্র্যাকটিক্যাল কিছুটা ধারণা আপনার যখন ম্যাচ হয়ে যাবে, দেখবেন আপনি খুবই সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ খুব সুন্দর উপরে উঠতে পারবেন। শুধু আইসিডিডিআরবি না, যে কোনো রিসার্চ অর্গানাইজেশন খুব সুন্দরভাবে মিশে যেতে পারবেন, সুযোগ হবে, বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ আপু। এর মাঝে দিয়ে শেষ করছি আমাদের আজকে কোয়েশ্চেন আনসার সেশন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে এত ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন, এবং আসলে ধৈর্যের কিছু না, আমাদের সেশনটি আজকে অত্যন্ত প্রাণবন্ত হয়েছে। সৈয়দা নুরনাহার আপাকে আমি থ্যাংক ইউ, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আজকের এই সেশনটি পরিচালনা করার জন্য। আজকের সেশনটি অত্যন্ত ইনফরমেটিভ এন্ড ইম্প্যাক্টফুল ছিল বলে আমার নিজের কাছে মনে হয়েছে। আমি নিজে অনেক কিছু শিখেছি আজকের এই সেশনটি থেকে। আপু, আপনাকে অনেক ধন্যবাদ। এবং একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আহমেদ জামিল ভাইকে এবং জান্নাতি তাজরিন মম আপুকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের নেক্সট সেশন গুলো, আপনি যদি আমাদেরকে আরো কোনো কিছু বলতে চান আদার দ্যান এনিথিং, এই সেশনের পড়াশোনার বাইরে আমাদের যদি কিছু বলেন তারপর আমরা ক্লোজিং এ চলে যাব। আচ্ছা, আমি ফাহিমকে অনেক ধন্যবাদ এবং সুমাইয়াকে থ্যাঙ্কস যে এত তাড়াতাড়ি আপনারা এত সুন্দর একটা প্রোগ্রাম, মানে আমি তো মানে আনএক্সপেক্টেড, এবং সবাই যেভাবে রেসপন্স করেছে, মানে রেসপন্সের ধরন দেখেও বোঝা যায় যে কার কতটা আগ্রহ আছে আসলে এই লাইনে। অনেকে আসলে অনলাইন সেশনে জয়েন হয় শুধুমাত্র মিউট করে নিয়ে বসে থাকেন, বাট এখানে যেভাবে রেসপন্স গুলো আসছিল মনে হচ্ছে যেন তারা আরো অনেক নতুন কিছু শিখতে চায়। সো আপনারা যে প্ল্যাটফর্মটা তৈরি করেছেন খুবই সুন্দর প্ল্যাটফর্ম, এবং আমরা যে আমাদের ইউনিভার্সিটি থেকে পড়েছি আবার আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে কিছু দিতে পারছি, সেই জায়গা থেকে আমরা নিজেরাও, আমি পার্টিকুলারলি নিজেকে খুবই অনার্ড মনে করছি, খুবই ব্লেসড মনে করছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ আপু। তো এর মধ্য দিয়ে আমরা আমাদের আজকের সেশনটি শেষ করতে চাচ্ছি। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের ডিওআরএস এর পরবর্তী সেশন গুলোতে অংশ নেওয়ার জন্য আপনাদের অনুরোধ করে আজকের সেশনটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। হ্যাঁ শান্তা, তাহলে মিটিংটা ক্লোজ করে দিয়ে রেকর্ড